সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সিনোরা আমি এখন কি করব। আর আজকে আমরা কথা বলবো মানসিক ট্রমা। ট্রমা মানে ভীতি, প্রচণ্ড ভীতি যখন আমাদের হয় সেটাকে আমরা ট্রমা বলি, বা ট্রমা বলা হয়, আমরা বলি না, সেটাকে মানে ট্রমা হিসেবেই ডাকা হয়, মানে ওটাকে দেখা হয়। তো এই যে আমাদের ট্রমাটা বিভিন্ন বয়সে আমাদের ট্রমার ভেতর দিয়ে যেতে হতে পারে, আমাদের বড় যুদ্ধ হতে পারে, বড় ধরনের আন্দোলন হতে পারে, মানে অতি সাম্প্রতিককালেও আমরা একটা আন্দোলন আমাদের দেশের মধ্যে হয়েছে। তো সেটা অনেকের জন্যই ট্রমা হতে পারে, অনেকের জন্য মানসিক একটা ভীষণ ভীতিকর অভিজ্ঞতার ঘটনা হয়ে যেতে পারে। তো আজকে আমরা কথা বলবো যে শৈশবকালীন সময়ে যখন আমরা এই ধরনের মানসিক ট্রমার ভেতর দিয়ে যাই, তখন সেটি আমাদেরকে নিজের সম্পর্কে কী কী ধরনের নেতিবাচক ধারণা পোষণ করাতে পারে, অর্থাৎ নিজের সম্পর্কে সেই ট্রমার ঘটনাটা আমাদেরকে কী ধরনের নেতিবাচক ধারণা নিজের মধ্যে তৈরি করে দিতে পারে, নিজেকে আমাদের কী মনে হতে পারে সেই ট্রমাটার কারণে। তো সেটি আমাদের বিশেষজ্ঞরা আছেন, তারা আলোচনা করবেন। আর একটা হচ্ছে নিজের সম্পর্কে কী কী নেতিবাচক ধারণা হয়ে যেতে পারে, আর একটা হচ্ছে অন্যের সম্পর্কে আমরা কী কী ধরনের নেতিবাচক ধারণা পোষণ করে ফেলতে পারি। মানে সেই ধারণাটা হয়তো ঠিক সত্যি না, কিন্তু আমাদের যেহেতু ওই ধরনের একটা অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে, হতে পারে যে একটি শিশু সে বড় হওয়ার সময় তার হয়তো কোনো পরিবারের কোনো বড় সদস্য, কোনো আত্মীয়, সে তাকে হয়তো শারীরিকভাবে বা তাকে যৌন নির্যাতনের শিকার হতে হয়েছে, শারীরিকভাবে হতে পারে, তার যৌন নির্যাতনের শিকার হয়েছে সেই মানুষটির দ্বারা, যে তার আত্মীয় হয়তো বাড়িতে আসা যাওয়া করে, সেই ট্রমাটা তাকে ফেস করতে হয়েছে ছোটবেলাতে, শৈশবে। সেটি তার হয়তো পরিষ্কার মনেও নেই, খুব ঝাপসা মনে আছে, কিন্তু সেটি যদি তার ভেতরে একটু বাসা বেঁধে ফেলে, তখন তার নিজের সম্পর্কে কিছু ধারণা সে পোষণ করতে করতে বড় হতে পারে, এবং অন্যের সম্পর্কেও কিছু ধারণা তার ভেতরে তৈরি হয়ে যেতে পারে। সেটা সত্যি হতে পারে, সেটার হয়তো কোনো বেসিস নেই, কিন্তু সে অন্যের সম্পর্কেও সে ধারণাগুলো পোষণ করতে করতে বড় হতে পারে। তো এটা ভীষণভাবে খুব সূক্ষ্ম জায়গায় আমাদের কাজ করে, এবং বলা হয় যে আমাদের ব্রেনে যে একটা নেটওয়ার্ক, নেগেটিভ নেটওয়ার্ক আমাদের তৈরি হয়ে যায়, দেখা যায় যে পরবর্তীতেও আমরা হয়তো ঠিক একই রকম ট্রমা ফেস করছি না, দেখা যায় যে নেটওয়ার্কে থাকা পুরনো ট্রমার অভিজ্ঞতাটা আবার নতুন অভিজ্ঞতাকে আবার হয়তো আরেকটা প্ল্যাটফর্ম দিয়ে দেয়, তখন হয়তো তার নেতিবাচক ধারণাটা আরও হয়তো পরিপুষ্ট হয়। তখন সে মানে বাইরের মানুষদের একটু অবিশ্বাস করে বড় হতে পারে, মানে এটার একটা পসিবিলিটি তৈরি হয়। তা আমি আর বাড়াচ্ছি না কথা, আমি পরিচয় করিয়ে দিচ্ছি যারা স্টুডিওতে এসছে তাদের সাথে। একজন হচ্ছে ডাক্তার রৌনক আফরোজ। ডাক্তার রৌনক আফরোজকে আমরা আজকে বহু দিন পরে পেয়েছি। আই ডোন্ট নো ওয়েন ওয়াজ দ্য লাস্ট টাইম ইউ কেম। অনেক বছর হয়ে গেছে, 4 বছর অলমোস্ট হয়ে গেছে। সো লাস্ট টাইম যখন আমরা পেয়েছিলাম রৌনক আফরোজকে, তখনও আমাদের সঙ্গে খুব সুন্দর একটা প্রোগ্রামে ছিল সে। তো আজকে আমরা তাকে পেয়ে খুবই খুশি। সে কাজ করছে হলো ইউএসএতে থাকছে, এবং সেখানে এতদিন সরকারি চাকরির মধ্যেই ছিল, এখনও অন রিকোয়েস্ট কাজ করছে, তাই না, পার্ট টাইম বেসিসে কাজ করছে, বিভিন্ন জায়গায় ইউএসএর বিভিন্ন জায়গায় গিয়ে কাজ করছে, মনোরোগ বিশেষজ্ঞ হিসেবে কাজ করছে। স্বাগত জানাচ্ছি রৌনক তোমাকে। আর আরেকজন হচ্ছে শানুর হোসেন। শানুর তো অনেক পরিচিত, অনেকবার এসেছে আমাদের অনুষ্ঠানে। শানুর একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে ও শিক্ষক হিসেবেও কাজ করছে, ট্রেনার হিসেবে কাজ করছে বলা যেতে পারে। তোমাকেও স্বাগত। তো শুরু করব কি রৌনক আফরোজকে দিয়ে, নতুন অতিথি। ধন্যবাদ আপা। হ্যাঁ, প্রায় 3-4 বছর আগে আমি করেছি এই অনুষ্ঠানটা। আপনাকে মানে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। সবসময় আসতে চাই, কিন্তু হয় না। তো আমি কথা না বাড়িয়ে প্রসঙ্গে যাই। ট্রমা যেটা আপনি বলেছেন ভীতি, আমি ওটাকে একটু ইন্টেন্সিফাই করতে চাই শব্দটাকে। আমি বলছি আঘাত। মানে তো এটা কয়েক রকমের হতে পারে। মানসিক আঘাত হতে পারে, এটা শারীরিক আঘাত হতে পারে। আমরা মানসিক আঘাতের মধ্যে থাকি। শারীরিক আঘাতও
পিটিএসডি করতে পারে, মানসিককে তার নেই, তার আবেগকে এফেক্ট করতে পারে। সেজন্য আমি শারীরিক আঘাতটা বাদ দেব না। আর এটার ইমিডিয়েট ইফেক্ট আছে, মানে তাৎক্ষণিক যে একটা ইফেক্ট হয় সেটা আছে, প্লাস এটার একটা লং টার্ম সুদূর একটা ইফেক্ট আছে পরবর্তী জীবনে। তারা কিভাবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবে, কিভাবে সামাজিকভাবে ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত করবে, এটা একটা খুব খুব বড় বিষয় হয়ে দাঁড়ায়। এটা আমি অনেকদিন পিটিএসডি নিয়ে কাজ করে এটা দেখেছি। তো যেটা হয়, একটা ইন্ডেক্স ট্রমা, একটা ট্রমা একটা মানুষের জীবন বদলে দিতে পারে। আর যারা দীর্ঘদিন ধরে ক্রমাগত ট্রমার মধ্যে থাকে, তাদের একটা কমপ্লেক্স ট্রমা বলি আমরা, ওটার একটা মানে ব্যাপক একটা এফেক্ট মানুষের জীবনে থাকতে পারে। তো আমি একটা উদাহরণ দেব, যেটা হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বাল্য বিবাহ। মেয়েদের বাল্য বিবাহের কারণে অনেকেরই, আমি বলবো বেশিরভাগ মেয়েরই 13, 14, 15 বছরে যখন বিয়ে হয়, যে ট্রমার মধ্যে দিয়ে ওরা যায় একটা অপরিচিত মানুষের সাথে একটা সম্পর্কে জড়ানো। আর আমি সেক্সের ব্যাপারটাও এখানে আনবো। আমি এটা খুবই ভিভিডলি দেখেছি, খুব স্পষ্টতই দেখেছি। বাংলাদেশের কিছু মানুষের আমার মানে জানার সুযোগ হয়েছিল। তো এটা হচ্ছে যে পরবর্তীতে তারা কিভাবে অন্যের সাথে রিলেশনশিপ তৈরি করবে, এটার একটা ব্যাপক একটা মানে ভূমিকা আছে। এই ট্রমাটা কমপ্লেক্স হলে সেটা বেশি হয়, অল্প হলে সেটা অল্প হয়। একটু যদি আমরা সিম্পটমগুলোও শুনি তাহলে। হ্যাঁ, এখন সিম্পটমের মধ্যে যেটা ওইটাই বলতে চাচ্ছিলাম, যে সবার আগে যেটা হয় সেটা হচ্ছে অ্যাংজাইটি, উদ্বেগ, যে কোনো বিষয় নিয়ে উদ্বেগ। তারা সবসময়ই একটা এরকম, যারা আঘাতের অভিজ্ঞতা অনেকে ভুলে যায়, যাদের সাইকিটা স্ট্রং থাকে তারা ভুলে যায়, কিন্তু যারা ভুলে যেতে পারে না, তাদের এই একটা আঘাত তাদেরকে এমন, তাদের ভিতরে এমন একটা ফিয়ার অ্যান্ড ফ্লাইট রেসপন্স তৈরি করে যে অল্পে তারা মানে খুব উদ্বেগ থাকে। এবং এটা বলে যে হাইপার ভিজিলেন্স, তারা সবসময় খেয়াল করে। আমি বলি সেক্সুয়াল অ্যাবিউজ হয়েছে কারোর সাথে, সে যেমন একটা রিলেশনশিপ করতে সবসময় সে খুব সচেতন থাকে, এবং এটাই না, সে সবসময় ওয়াচ করে যে আশেপাশে কে আছে। তাদেরকে বসতে বললে তারা দেয়ালে পিঠ দিয়ে বসে, যেন পিছনে কেউ না থাকে। ডিপ্রেশন হতে পারে, নাইটমেয়ার হতে পারে। এবং নিজেকে কি মনে হয়, আজকে টপিকটা হচ্ছে নিজেদের সেলফ কনফিডেন্স তো কমেই যায়। ওরা মানে বাই নেচার তারা মনে করে যে তারা আত্মসম্মান বোধ, সেলফ কনফিডেন্স কমে যায়, এবং অনেক সময় তারা মনে করতে শুরু করে যে দোষটা মনে হয় আমারই ছিল। এই জিনিসটা পরবর্তীতে তাদেরকে ডিপ্রেশন দেয়, এবং মানে সমাজে ঠিক অ্যাডজাস্ট করতে পারে না এরা। এবং নাইটমেয়ার, ঘুমের অসুবিধা হয়, ডিপ্রেশন হয়, দুঃস্বপ্ন দেখে, দুঃস্বপ্নে জেগে ওঠে। তারপরে অনেক সময় মানে একটা ডিফারেন্ট পার্সোনালিটি তারা ডেভেলপ করে, ডিসোসিয়েশন হয়, তারা ভুলে যেতে যেতে এমন একটা পর্যায়ে চলে যায় যে মানে বাস্তব থেকে দূরে সরে যায়। আমি এখানে একটা উদাহরণ দেব। আমি আবার একটু ফোনটা নিয়ে আসি, কারণ আমাদের বিরতির সময় হয়ে যায়, একটা ফোন অপেক্ষা করে আছে। ফোনটা নিয়ে আসি, এবং শানুর পরে আবার একটু বলবে, মানে যদি বিরতির আগে হয়তো হবে না, কিন্তু আমরা একটু ফোনটা নিয়ে নিই চট করে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার মানে বিষয়টা হচ্ছে আমার বড় বোনের নিয়ে। হ্যাঁ, আমার বড় বোনের 2009 সালে বিবাহ হয়েছিল। তারপর থেকে আমার বোনের দুটো বাচ্চা, একটা মেয়ে বাচ্চা, একটা ছেলে বাচ্চা। মেয়ে বাচ্চার বয়স 11 আর ছেলে বাচ্চা বয়স 8। তো যখন আমার সেকেন্ড ভাগনাটা হলো, তখন আমার বোন জানতে পারে আমার দুলা ভাই একটা দ্বিতীয় বিয়ে করেছে, এবং সেখানে একটা সন্তান আছে। তো যাক, আমরা পারিবারিক ভাবে সেখানে বসলাম। তখন আমার দুলা ভাই কমিটমেন্ট করলেন যে ওই মহিলাকে উনি ছেড়ে দিবেন, যেহেতু আমার বড় বোনের অনুমতি নিয়ে বিয়ে করেননি। তো এইভাবে তাদের দাম্পত্য জীবন চলতেছিল। হঠাৎ 6 মাস আগে আমার দুলা ভাই কাউকে কিছু না বলে উধাও ওই ভদ্র মহিলার কাছে উনি চলে গেছেন। এতে দেখা যাচ্ছে যে আমার বোন মানসিক ভাবে খুব ভেঙে পড়ে। এখন তার রাতে ঘুম হয় না। আমার বোন একটা সরকারি প্রতিষ্ঠানে জব করে।
আর তার কাজে প্রচুর ভুল হয় এবং সে চিটমিট করে। আমরা ডাক্তার দেখিয়েছি, ডাক্তার ঘুমের ওষুধ দিয়েছে, কিন্তু সে এখন খাওয়া দাওয়া কমে গিয়েছে। মানে সে একটা ট্রমার মধ্যে জীবনযাপন করছে। আমরা বারবার বলছি যেহেতু এই তোমার এই সম্পর্কটা যাচ্ছে না, তুমি ইয়ে করো, দুলাভাইকে ডিভোর্স দিয়ে দাও এবং তুমি একা হয়ে যাও। এবং এই সব কিছু মিলে সে কথাবার্তা বলে না, কোনো শব্দ শুনলে সে ভয় পেয়ে যায়, আতঙ্কে থাকে, শব্দ ভালো লাগে না, নীরব হয়ে গেছেন এবং একা একা কথা বলে। এখন আমরা তার জন্য কি করতে পারি? হ্যাঁ, কিন্তু উনি যে বোনের হাজবেন্ড যে বললো যে সে ছেড়ে দেবে, কিন্তু তারপর আর ছাড়েনি, যে সেটা মানে সেটা নিয়ে কি তার বক্তব্য আছে কোনো বোনের হাজবেন্ডের? সে তো বললো যে সে ছেড়ে দেবে, কিন্তু সে আর ছাড়েনি, তাই তো? ওই সংসারটাও রেখেছে। সংসারটা আছে, এখন ওইভাবেই পড়ে আছে। মানে এই বিষয়টা তার মানে সে চাচ্ছে কন্টিনিউ করতে সংসার, কিন্তু আমার দুলাভাই তো কন্টিনিউ করছে না, মানে সে কোনো খোঁজ খবরই নিচ্ছে না। আচ্ছা, দুলাভাই চলেই গেছে অন্য স্ত্রীর কাছে, তাই তো? তাই তো বললাম। জি। আচ্ছা আচ্ছা। এখন বোন খুবই অসুস্থ হয়ে গেছে। আজকে যে আমরা ট্রমা নিয়ে কথা বলছি, মানসিক ট্রমা নিয়ে কথা বলছি, সো একটা ভীষণ ট্রমার মধ্যে আছে এবং সে মানে ঘুম হচ্ছে না, চমকে উঠে যাচ্ছে, মানে ট্রমার যে কিছু সিমটমের কথা আমাদের ডক্টর বলছিলেন, তা সেরকম কিছু সিমটম ওর মধ্যে দেখা যাচ্ছে, তাই তো? হ্যালো। জি জি। হ্যাঁ, সো হ্যাঁ জি, শুনতে পাচ্ছেন আপা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, একটু আগে শুনতে পাচ্ছিলাম না। তো এখন ওর ছেলে মেয়ে আছে বোনের? দুটো বাচ্চা আছে। দুটো বাচ্চা আছে। ওরা কত বয়স বাচ্চাদের? বড় বাচ্চার বয়স 11, ছোট বাচ্চাটার বয়স 8। ও হ্যাঁ, তো এটা তো শুনেছি, হ্যাঁ সরি, আগে শুনেছিলাম। এখন বাচ্চাদেরও কি যত্ন করতে পারছে না ও? একটু দেরি করে। বাচ্চাদের সাথে কথা বলছে কিন্তু কম, মানে কথাবার্তা কমে যাচ্ছে। আচ্ছা। আর বাচ্চাদের এবং মানুষের সাথে সে কথা বলাও কমিয়ে দিয়েছে এবং গুটিয়ে ফেলেছে। লোকজনের সাথে বেশি কথা বললে সে সন্দেহ চোখে দেখে যে খুবই আঘাত পেয়েছে, তার কি কোনো ক্ষতি হবে কিনা বা এরকম। ওকে। আর যে ওষুধ যে খাচ্ছে, ঘুমের ওষুধ শুনলাম, কিন্তু ওকে কোনো মনোরোগ বিশেষজ্ঞ কি দেখেছেন? একজন দেখিয়েছি ম্যাডাম, সাইকিয়াট্রিস্ট, উনি একটু ঘুমের ওষুধ দিয়েছেন। যে আচ্ছা, আমরা এটাকে জলিলাম জাতীয় সবাই কেন আমরা ঘুমের ওষুধ কেন বলি? সাইকিয়াট্রিস্টরা যে সমস্ত ওষুধ দেন ওগুলো ঘুমের ওষুধ না, ওগুলো খেলে একটু ঘুম হয়, কিন্তু ওগুলো ঘুমের জন্য দেওয়া হয় না। কেমন? ঘুমের ওষুধ তো ঘুমের ওষুধ, কিন্তু তার কিছু মানসিক ওইটাই দিচ্ছে ম্যাডাম, আমরা তো আর জানি না। হ্যাঁ, তো আমরা এটাকে ঘুমের ওষুধ না বলি। কেমন? কিছু মানসিক অসুবিধা হচ্ছে, সেই জন্য ওষুধগুলো দেওয়া হয়েছে, যাতে করে সে একটু তার ভারসাম্যটা একটু ভালো থাকে, মনের মধ্যে যে ভারসাম্যটা কমে যায় ওটা যাতে আবার একটু ফেরত আসে, সেই জন্য ওষুধগুলো দিয়েছে। ওষুধগুলো কি খাচ্ছে উনি? ওষুধ খাচ্ছে ম্যাডাম, কিন্তু ইফেক্ট কোনো কিছু হচ্ছে না। তার কাছে মনে হয় আমি কি করলাম জীবনে, মানে একটা হতাশা, মানে কোনো মতেই আমরা পরিবারের লোকজন তাকে এই হতাশা থেকে বের করে নিয়ে আসতে পারছি না। আচ্ছা আচ্ছা। মানে তার কথা হচ্ছে একটা লোককে আমি এত আশ্রয় দিলাম, এত বিশ্বাস করলাম, সে আমার সাথে এরকম করলো। সে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ম্যাডাম, নিজে জব করছে, সবকিছুই করতেছে। আচ্ছা। যথেষ্ট সোশ্যাল সাপোর্ট। এখন সে কাজে প্রচন্ড ভুল করে, রাতে ঘুমায় না, রাত জাগে, খাওয়া দাওয়া করে না, ডাকলে বিরক্ত হয়, ছেলে মেয়েদের সাথে চেঁচামেচি করে। আচ্ছা, ওকে। সবাই কষ্ট পাচ্ছে আর কি। মানুষকে এড়িয়ে চলে। বাবাও কোনো বাচ্চাদেরও খবর নিচ্ছে না? না না, খবর নিচ্ছে না। শুধু ওনার বাবা না, ওনার টোটাল ফ্যামিলিটাই কোনো খবর দিচ্ছে না। আচ্ছা, মানে হাজবেন্ডের ফ্যামিলি একদমই নিজেদেরকে সেপারেট করে ফেলেছে, ডিটাচ করে ফেলেছে, তাই কি? হ্যাঁ ম্যাম, আমরা মানে পুরো সেপারেট। আমার বাবা মা নেই, মারা গিয়েছেন। আমি ছোট ভাই আর ও আমার বড় বোন। আমি ওই দূরে থাকি, ও ঢাকাতে থাকে। যতটুকু ফোনে বলা যায় এই। কতদিন আগের কথা এটা? এটা ম্যাডাম 6 মাস ধরে হচ্ছে। আর হাজবেন্ডের বিয়ের খবরটা জেনেছে কতদিন আগে? 2016-তে জেনেছে ম্যাম।
অনেক দিন হয়ে গেছে, অনেক দিনের। ওকে, একটু লাইনে থাকতে হবে। আমরা তো হয়তো এটাই তো প্রশ্ন না যে বোনকে কিভাবে হেল্প করা যায়, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন থাকলে করো। প্রশ্ন আছে? একটা বিষয় উনি অলরেডি বলছিলেন যে আমি কি করলাম এটা, মানে এই পুরো ব্যাপারটার জন্য কি উনি নিজেকে দায়ী করেন বারবার আপনার বোন? ওর কথাবার্তা বলা যাচ্ছে ও কন্টিনিউ করতে যাচ্ছে, ওর হয়তো কোনো জায়গায় কোনো সমস্যা আছে, এই জন্য সে কন্টিনিউ করতে পারেনি। আচ্ছা, মানে উনি নিজে মনে হচ্ছে যে আমার কোনো দুর্বলতা আছে, আমার কোনো গ্যাপ আছে, যে কারণে হচ্ছে না বা হলো না সম্পর্কটা, রাইট? জি, ওকে, ঠিক আছে। কোন প্রশ্ন? আমার ওনাকে কি থেরাপি দেয়া হয়েছে? না মানে কোনো না, কোনো সাইকোলজিস্টের কাছে যাওয়া হয়নি, সাইকোলজিস্ট দেখানো হয়েছে। আর ওষুধ একেবারে কাজ করছে না? মানে কোন সিম্পটমই কি একটু ভালো হয় নাই? না, ওষুধ খেলে ওই যে ঝিম মেরে থাকতেছে, চুপচাপ থাকছে। আচ্ছা, ওষুধগুলো কি না জেনে তো ঠিক বলা যাবে না। হ্যাঁ, ফোনে জিজ্ঞেস করতে পারবো না। হ্যাঁ, ঠিক আছে। না আর কোনো প্রশ্ন আছে? না, আমার আর কোনো প্রশ্ন নেই। আমি সাজেস্ট আমরা করব আলোচনা থেরাপি। করছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার শুভ কামনা থাকলো। হ্যাঁ, খুব কষ্ট পাচ্ছে বোনটা, এবং সেটা বাড়ির মানে ফ্যামিলির সবাই তো কষ্ট পায় যখন একজন সদস্য কষ্টে থাকেন। আমরা আলোচনা করছি, কেমন? অনেক ধন্যবাদ। শানুর আগে বলবে। আমার কাছে যেটা লাগছিল যে আমাদের দেশের কালচারাল কনটেক্সটও তো আছে, আবার ওনার বাবা মা নাই, 2 ভাই বোন। তো মানে এই ভদ্রমহিলার কাছে যেটা বারবারই মনে হচ্ছে যে, যেটা অনেক মহিলাদের ক্ষেত্রেই সত্য, যে হাজবেন্ডই আমার সবকিছু। হ্যাঁ, তো এই অ্যাটিচিউডটা তাকে ভীষণ সাফার করাচ্ছে, যে আমার বাবা মা নাই, এক ভাই ছোট, হাজবেন্ড আমাকে ছেড়ে চলে গেল, তাহলে তো আমি হেল্পলেস। যদিও সে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু এই সাপোর্টটা না থাকলে নানাভাবে মানুষ নানান কথা বলে, এবং উনি অলরেডি সেটার কারণে সবাইকে অ্যাভয়েডও করে চলছে। এবং যেটা আমার জিজ্ঞাসা ছিল যে এই ধরনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় অনেক রুগীরাই, ক্লায়েন্টরাই তারা নিজেকে দায়ী মনে করে, যে উনি নিজেকে বারবার, আচ্ছা আমি হয়তো হাজব্যান্ডের ফ্যামিলির সাথে, হাজব্যান্ডের চাওয়া পাওয়ার সাথে এভাবে আরও মানিয়ে চলতে পারতাম, কিন্তু আমি পারি নাই, তাই সব কিছু আস্তে আস্তে সৃষ্টি হয়েছে। না হলে কেন সে আরেকজন মানুষের প্রেমে পড়লো, আরেকজনকে বিয়ে করলো। তো এগুলো যত বেশি ভাবছে, ওনার গিল্ট তত বেশি বেড়ে যাচ্ছে, উনি আরও বেশি ডিপ্রেসড হয়ে নিজেকে গুটিয়ে ফেলছে। তো ধীরে ধীরে ওনার ডিপ্রেশনটা ওনাকে সার্বিকভাবে গ্রাস করছে। তো এই জায়গা থেকে আমার মনে হয় রক্ষা পাওয়ার জন্য আপা যেটা বলছিলেন যে ওনার সাইকোথেরাপি দরকার ডেফিনেটলি, যে ওনার অনেক স্ট্রেংথ আছে, আদারওয়াইজ উনি, এবং এই ফ্যামিলিতে হয়তো ওনার লট অফ কন্ট্রিবিউশন আছে, এই যে বাচ্চা দুটোকে বড় করছেন, চাকরি করছেন, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে যে কন্ট্রিবিউশন, এবং এই ইনসাইটগুলো ওনাকে একটা মেন্টাল সেট আপ দিতে পারে এভাবে যে ওনার হাজবেন্ডের, একটু বাংলায় বলো। আচ্ছা, তো ওনার একটা মানসিক একটা শক্তি বাড়াতে পারে এভাবে, যে হাজবেন্ড যেহেতু সে তো অবৈধভাবে বা ধরেন বেআইনিভাবে একটা কাজ করেছে, তো সেটা দোষগুলো অবশ্যই তার যাবে। হ্যাঁ, কিন্তু উনি নিজেকে যেভাবে ছোট করছেন, যেভাবে নিজেকে সব কিছুর জন্য দায়ী করছেন, এই জায়গাগুলোকে কগনিটিভ থেরাপির মাধ্যমে, বিভিন্ন ধরনের সাইকোথেরাপির মাধ্যমে সেই জায়গাটাকে হেল্প করা যেতে পারে তাকে, যে মানে উনি কি করে নিজেকে ইতিবাচকভাবে দেখবেন। আজকের আমাদের যে বিষয়টা যেটা শুরু করেছিলেন, তো মানুষের যখন নিজেকে নেতিবাচকভাবে দেখার মানে একটা তীব্র একটা বিষয় তৈরি হয়ে যায় ভেতরে, তো তখন যে কোনো ঘটনা ঘটলেই ওই ব্যাপারটা সামনে চলে আসে, এখানে এটা তো আমিই দায়ী ছিলাম, ওইটা আমিই দায়ী ছিলাম। উনি যেটা বলছিলেন যে ছোটোবেলায় যদি আমরা হ্যান্ডেল করতে না পারি, তাহলে নিজেকেই হয়তো সে ছোটোভাবে দায়ীভাবে। তো এভাবে এখনকার এই বিষয়টার সাথে ওনার লাইফের ছোটোবেলারও অনেক বিষয়ের কানেক্টিভিটি থাকতে পারে, সংযোগ থাকতে পারে। তো সেগুলো পুরোটা বিশ্লেষণ করে ওনাকে যখন দেখানো হবে, উনি এম্পাওয়ার্ড ফিল করবেন, বা উনি নিজেকে নিজের মতো করে এই বাচ্চাগুলোকে নিয়ে সামনে এগিয়ে চলার মতো একটা আলো দেখতে পাবেন। তো ওই জায়গাটা সাইকোথেরাপির মাধ্যমে ওনারা যদি যান, হেল্প করা সম্ভব। রাইট। আর হাজবেন্ড যদি তার জায়গাটাকে বুঝে, অলরেডি তো কমিটমেন্ট ভেঙেছে উনি, রাইট। সেটাই আমি বলবো যে অবশ্যই সাইকোথেরাপি তার চিন্তার ভিতরে যে সেলফ ব্লেম, যেটা নিজেকে দোষী মনে করার যে প্রবণতাটা, এটা ভাঙতে হবে। এটা শুধু সম্ভব আমার মনে হয় সাইকোথেরাপি এবং প্রচুর
ফ্যামিলি সাপোর্ট লাগবে, আত্মীয় স্বজনদের সাপোর্ট, যে না তোমার এখানে কোনো দোষ নেই। এটা তো একদিনে হবে না, এটা তো ক্রমে করতে হবে। আমি আরেকটু ইন্টারেস্টেড হব জানতে যে ওই যে ঝিমঝিম করে উনি ঘুমাচ্ছেন, মানে এরকম এই সিচুয়েশনটা কেন, মানে ওষুধ কি দিয়েছে সেটা জানতে আমার আগ্রহ থাকবে আর কি। তো সেটা জানতে পারলে আমি হয়তো কিছু সাজেস্ট করতে পারতাম। নিশ্চয়ই ডিপ্রেশনের ট্রিটমেন্ট হচ্ছে, কিন্তু ডিপ্রেশনের যে ওষুধগুলো আমি যতদূর জানি এইটা করার কথা না। আলাদা করে উনি বলছিলেন, ভাই বলছিলেন যে ঘুমের প্রবলেম আছে, তো ডিপ্রেশনের ওষুধের সাথে ঘুমের ওষুধ দিয়েছে কিনা, দিলে ডোজিংটা ঠিক আছে কিনা, কারণ তার তো ফাংশনাল থাকতে হবে। এক্স্যাক্টলি, সে একটা জবও করছে। হ্যাঁ, সে জব করছে, জবের তার পারফরমেন্স কেমন হচ্ছে, বাচ্চা কাচ্চা টেক কেয়ার করতে পারছে কিনা। তো এইটার প্রশ্নগুলো অবশ্য আমরা করি নাই, করতে পারতাম। তো সেটা দেখতে হবে। এবং আমার মনে হয় যে ওষুধগুলো আবার রিভিউ করা দরকার। আর হাজবেন্ডের উপরে সাথে যেহেতু তার কোনো কন্ট্রোল নাই এখন, ওইটাই আর কি, যে যেতে দিতে হবে আর কি, যে গিয়েছে তাকে যেতে দিতে হবে। এটা আমার লাইফ, আমাকে আমার বাচ্চাদের টেক কেয়ার করতে হবে নিজের পায়ে দাঁড়িয়ে। এই কনফিডেন্সটা ফেরত আনার জন্য আমার মনে হয় যে সাইকোথেরাপির একটা রোল আছে, সাইকোথেরাপি বা কাউন্সিলিং, মেন্টাল হেলথ কাউন্সিলিং খুবই জরুরি ভিত্তিতে লাগবে। আমরা একটু বিরতি থেকে ঘুরে আসি, বিরতির সময় হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমি বরাবরের মতো ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসবো একটু পরে সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আমরা ফিরে এলাম বিরতির পর সিনোরা আমি এখন কি করব অনুষ্ঠানে। আর আজকে আমরা যে বিষয় নিয়ে কথা শুরু করেছিলাম সেটা হচ্ছে যে শৈশবে যদি আমাদের মানসিক ট্রমা হয়, তাহলে আমরা সেই ট্রমার প্রভাবে আমাদের বড় হতে হতে নিজের সম্পর্কে এবং অন্যের সম্পর্কে কি কি নেতিবাচক ধারণা আমরা পোষণ করে থাকতে পারি বা করি সাধারণত, সেটি নিয়ে শুরু করেছিলাম। একজন দর্শক বন্ধু আমাদেরকে কল করেছিলেন, আমরা কিছুটা বলার সুযোগ পেয়েছি। আমাদের একজন অতিথি আজকের বিষয় নিয়ে কিছু বলার সুযোগ পায়নি, আমি একটু তার কাছে যাচ্ছি। শানুর, আচ্ছা, মানে এই ট্রমার ব্যাপারটা নিয়ে যখন মানুষ বেড়ে উঠতে শুরু করে, তখন এই ঘটনাগুলো সব কিছু তার মধ্যে এক ধরনের ইমেজ তৈরি করে বেসিক্যালি। হ্যাঁ, মানে আমি যদি নিউরোসাইকোলজিক্যালি আমাদের তো 5টা সেন্স অর্গানের মাধ্যমেই সব কিছু এক্সপেরিয়েন্স হয়। কেউ হয়তো মার খেলো, আপনি যেটা বলছিলেন ফিজিক্যালি, বা কাউকে এমন কোনো সাউন্ড শোনানো হলো যেটা প্রচণ্ড ভীতিকর, এমন কোনো কিছু দেখানো হলো প্রচণ্ড। তাহলে এখানে ওই বিষয়টার সাথে লিঙ্কড আপ যত রকমের স্টিমুলাস, সব কিছুর সাথে মানুষের যেটা স্বভাব জেনারেলাইজেশন করা, মানুষের হিউম্যান মাইন্ড বা সায়েন্সেরও বৈশিষ্ট্য, এসেন্স অফ সায়েন্স। তো মানুষ তখন জেনারেলাইজ করে ফেলে যে ও এরকম জিনিস, তাহলে সব কিছু এরকম বুঝি। তো যেটা থেকে এসছে যে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। অ্যারিস্টটল প্রায় 2500 বছর আগে একই জিনিস কিন্তু উনি বলেছেন, যে আকাশের শব্দ আর বিদ্যুতের যে আলো ঝলকানি, এই দুটো যে মানুষ ভয় পায়, একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। তো ছোটোবেলায় যখন এই ঘটনাগুলো ঘটতে থাকে, যেটা মানুষের লাইফে কমফোর্টেবল এক্সপেরিয়েন্স হওয়ার কথা, লাইফ ইজ বিউটিফুল, মানুষ চারপাশের ফ্যামিলি, পরিবেশ, পৃথিবী, হ্যাঁ, একটু নিজের ব্যাপারে যদি বলা, তখন এই ব্যাপারগুলো নিয়ে, আচ্ছা, এই ব্যাপারগুলো নিয়ে তার যে নেতিবাচকতা, সেই ব্যাপারটাই তার কাছে মনে হয় যে অমুক তো ভালো আছে, তমুক তো ভালো আছে, আমার সাথে কেন এগুলো ঘটলো। তখন এই যে আগের যে ফোনটা এসেছিল, ওনার যেমন মনে হচ্ছে যে আমারই বুঝি নানা রকমের দুর্বলতা, আমারই বুঝি অনেক রকমের অপূর্ণতা, অসম্পূর্ণতা। তো এভাবে তারা নিজেকে ছোট করতে শুরু করে, নিজেকে হেয় করতে শুরু করে, নিজেকে ঘৃণা করতে শুরু করে। হ্যাঁ, তো যার ফলে মেন্টাল হেলথ গ্রসলি এফেক্টেড হয়। কারণ মানুষ তো কন্ট্রিবিউট করতে চায় সব জায়গায়, পরিবারে হোক, দেশের জন্য হোক, পৃথিবীর জন্য হোক, মানবতার জন্য হোক। কিন্তু যখন সে নিজের প্রতি এই নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে আটকে থাকে, তখন তার নিজেকে মনে হয় আমি আর কি করব, সে কিছু করতে পারে না, কিন্তু বাট তার মধ্যে অনেক সম্ভাবনা আছে। তাহলে এই সম্ভাবনার জায়গাগুলো ওই ছোটোবেলাতেই একটা প্রলেপ পড়ে যায় এমনভাবে যে পরবর্তীতে ওইটা উইদাউট ট্রিটমেন্ট সে ভাঙতেই পারে না এবং ওখান থেকে বেরোতেই পারে না, এবং নিজেকে যে সে একজন শক্তিশালী কন্ট্রিবিউটরি ফিগার হিসেবে ইন দি সোসাইটি বা ইউনিভার্স প্রতিষ্ঠিত করবে, এটা তার জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তো সুতরাং এই ট্রমার ব্যাপারটা অনেকেই বলে যে, আমি কলেজে যখন পড়তাম আমাদের কথা বলতে যে আমার মা যে আমার পিঠে কত কঞ্চি ভাঙছে তাই বুঝি আমি মানুষ হয়েছি। কিন্তু এটা একটা হাইপোথিসিস যে কঞ্চি ভাঙলেই, ট্রমার শিকার হলেই তাদের পোস্ট ট্রমাটিক গ্রোথ হবে। এটা ওই যে স্কুল পালালেই রবীন্দ্রনাথ হবে না, ব্যাপারটা ওরকম কিন্তু। তো সুতরাং আমরা যখন ধরে নিচ্ছি, জেনারেলাইজ করছি, লেবেল করছি কোনো কিছুর ক্ষেত্রে, এটার এভিডেন্সগুলো বিস্তৃতভাবে
ভালোভাবে বিশ্লেষণ করা দরকার যে মানুষ জেনারেলি কি চায়, কোন জিনিসটা তাকে অপটিমালি বড় হতে হেল্প করে। তো সেই জায়গাটাকে যদি আমরা মাথায় নিই তাহলে এই চাইল্ডহুড ট্রমাগুলো মানুষের বেড়ে ওঠার ক্ষেত্রে অবশ্যই একটা বাধা সৃষ্টি করে, বিকজ তার সেলফটাকে বা তার নিজের সম্পর্কে যে পাওয়ার, হ্যাঁ, এই পাওয়ারটাকে নেগেটিভ বানিয়ে রাখে। তো যেটাকে পজিটিভ এনার্জিতে পরিণত করতে তাকে অন্য আরেকটা মানুষের চাইতে হয়তো কয়েক গুণ বেশি এফোর্ট দিতে হয়, এবং ওই এফোর্ট দিতে গিয়ে একটা সময় তার কাছে খুব এক্সস্টিং লাগে, এবং তখন দেখা যায় আমি আর কি করব, লাইফ, রিলেশনশিপ, ফ্যামিলি কোনো কিছুতেই তারা ওরকম কন্ট্রিবিউশন রাখে না কিন্তু, বা রাখতে পারে না। এবং আমাদের সোসাইটিতে যদি দেখি বহু মানুষের মধ্যেই কিন্তু এগুলোর প্রতিচ্ছবি দেখা যায়, যে কারণে আমরা দেখি বিভিন্ন সার্ভিসে, বিভিন্ন কর্মকাণ্ডে যে স্লথ গতি, মানুষ সার্ভিস পায় না। কারণ কি, ওই মানুষগুলোকে খুঁজতে গেলে দেখা যাবে তাদের লাইফে এই সমস্ত বিষয়ের প্রভাব আছে, মানসিক ট্রমা হয়তো আছে। আমরা একটু ফোন নিয়ে আসি। হ্যাঁ, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, শুনছি আমরা সবাই। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার। আমি হলো আমার ওয়াইফকে নিয়ে সমস্যাটা বলছি। আমার বিয়ের বয়স হলো 14 বছর। আচ্ছা। বড় ছেলের বয়স হলো 12 বছর, ছোট ছেলের বয়স 9 বছর, আর মেয়ে হলো একটা হলো, ওর বয়স হলো 14 মাস চলছে। 14 মাস? 14 মাস, জি, 1 বছর 2 মাস। বড় জনের বয়স কত? 12 বছর। 12, তারপর ছোট ছেলের বয়স 9 বছর। 9, আর তারপর হচ্ছে 14 মাস। আচ্ছা, মেয়ের বয়স 14 বছর, সরি 14 মাস। 14 মাস, জি। এখন আমি ঢাকায় ছিল, ওরা ঢাকায় লেখাপড়া করতেছিল। বড় ছেলেটা 5 থেকে 6 যাবে, ছোট ছেলেটা যাবে 3 থেকে 4 যাবে, মেয়ে ছোট। তো এই ছোট ছেলেটা হওয়ার পরে সে বলতেছিল যে আমার ঢাকায় ভালো লাগে না, অস্থির লাগে, থাইরয়েডের সমস্যা ছিল। থাইরয়েডের ডাক্তার দেখানোর পরে ওষুধ দিল, তো খাওয়ার পরে মোটামুটি ভালো ছিল। এবং ওই সময় বলতেছিল আমার কাছে যে আমার আত্মহত্যা করতে মন চায়, ওর বোনদের কাছে, তারপর ওর ভাবিরা আছে তাদের কাছে, ওই সেম ওর আম্মার কাছে বলছে যে আমার আত্মহত্যা করতে মন চায়, ভালো লাগে না। তখন ওই ডাক্তার দেখানোর পরে মোটামুটি ভালোই ছিল। পরে মেয়েটা হওয়ার পরে আবার সেই সমস্যা, সে আবার অস্থিরতা, ভালো লাগে না, সে ঢাকায় থাকবে না, দেশের বাড়িতে যাবে। আমাকে লাস্ট মাস 3 আগে সে 1 সপ্তাহের কথা বলে, মানে গ্রামের বাড়ি জেলা শহরে পুরপাড়ে চলে গেল। এখন সেখানে আছে, কিন্তু এখন আবার সে কোনো কথাই শুনতেছে না। ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা, ঢাকায় থাকলে ভালোভাবে মানুষ করতে পারবা, আমি আছি, সুবিধা হবে, হেল্প হবে। ও মা, ওর বোন, কারো কথাই সে শুনতেছে না। সে এখন এক পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে সে মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছে। তার এই বিধ্বস্ত হওয়ার দেখা আমিও মানে মানসিকভাবে বিধ্বস্ত, যে আমার কাছে থাকলে ছেলে মেয়ে যেভাবে মানুষ করতে পারবো, ঢাকায় থাকলে জেলা শহরে একা এটা পারবে না। এখন এই মুহূর্তে মানে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু সে কোনো বুঝি মানতেছে না। আমি বললাম ওর বোনদের যে আমি ঢাকায় নিয়ে আসেন, আইসা একটা কাউন্সিলিং করাই, ভালো ডাক্তারের কাছে নিয়ে, সাইকোলজিস্টের কাছে, তাহলে হয়তো ভালো হবে, কয়েকবার কাউন্সিল করলে হয়তো ভালো হবে। তো সে ঢাকায়ও আসতে হচ্ছে না। এই মুহূর্তে আমার করণীয় কি, মানে আমিও এখন মানসিকভাবে খুব বিধ্বস্ত হয়ে গেছি। ঢাকার বাসা এখনো ছাড়ি নাই, ও ইয়াতে আছে, জেলা শহরে আছে আর কি। আচ্ছা, ছেলে মেয়েদেরকে নিয়ে গেছে সাথে করে? ছেলে মেয়ের সাথে, জি। আর যেখানে গেছে ওখানে বাচ্চারা স্কুলে, ভালো স্কুলে কি পড়তে পারছে? এখানে তো বেসরকারি স্কুল ছিল, মোটামুটি ভালো স্কুল ছিল। ওইখানে পরে লাস্টে যাওয়ার পরে আমার কাজিন আছে, প্রাইমারি প্রধান শিক্ষক, ওকে বলে পরে ওইখান থেকে পরীক্ষাটা দেওয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, ওকে। ছেলে মেয়েরা কি যেতে, ওখানে থাকতে রাজি আছে নাকি ওরা চলে আসতে চায়? ওরা তো এখন ছোট, মোটামুটি আম্মুর কাছে। খুব ছোট কোথায়? বড়জন তো 14 বছর। বড় জনের বয়স 12 বছর, জি। 12 বছর, 12 বছর, 9 বছর। এখন আম্মুর কাছে আছে। 12 আর 9, বিয়ের বয়স হচ্ছে 14 বছর। 14 মাস, মেয়ের বয়স 14 মাস। না না, বিয়ের বয়স মানে আপনাদের বিয়ের বয়স, বিয়ে হয়েছে 14 বছর আগে। জি, সঠিক, জি। 14 বছর। হ্যাঁ, সো মানে 12 বছরের ছেলে তো খুব ছোট না। ও কি ওখানে অ্যাডজাস্ট করতে পারছে না, কি ঢাকায় চলে আসতে চায়? ওদের কোথায় ভালো লাগছে? ওদের ওইখানে এখন আমি বুঝতেছি যে ওইখানে থাকলে হয়তো ওইভাবে, মানে ঢাকায় থাকলে মনে করেন যে আমি বাইরে থেকে আসলে ওদের যে সাপোর্টটা দিতে পারি, আব্বু কি খাবার, এটা ওইটা, ওইখানে গেলে ওইটা হচ্ছে না আর কি। আম্মু হয়তো পারতেছে না, কিন্তু তারপরে মায়ের কাছেই
আপাতত আছে। জিজ্ঞাসা করি যে কেমন ওইখানে কেমন লাগে, বলে যে ভালো আছি, ভালো লাগতেছে আর কি, মোটামুটি মোটামুটি বলে আর কি। আচ্ছা আচ্ছা, মোটামুটি বলে, কিন্তু অত স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটা ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে একটু, যেটাকে আমরা মানে ছোট বাচ্চা জন্মের পরে যে একটা ডিপ্রেশনের ভেতর দিয়ে অনেক সময় মেয়েরা যায়, সেরকম কোনো ডিপ্রেশন কি? ওই যে মেয়েটা হওয়ার পরে তো এটা এরকমই হইতেছিল। ছোট ছেলে হওয়ার পরে ওই যে বলতেছিল যে ভাল লাগে না, অস্থিরতা লাগে, আত্মহত্যা করতে মন চায়, এইভাবে বলতেছিল। এটা আবার ওই যে একটু ভালো হয়েছিল, পরে মেয়েটা হওয়ার পরে এখন তো এই অবস্থা, এখন আবার ওই ধরনের একটা ডিপ্রেশনের ভেতর দিয়ে যাচ্ছে। এবং ও যে ওখানে কে কে আছে, ও যে বাড়িতে গেছে? বাড়িতে আছে আমার মা আছেন, ছোট ভাই। তো এখন আপাতত আমাদের বাড়িতে যে ঘর আছে, ঘরের সবগুলো ভাড়া দিঠায় ওকে সামনে, আমাদের ঘরের বাড়ির সামনে একটা ওই ভাড়া নেওয়া আছে, ওইখানে উঠছে আর কি আপাতত। আচ্ছা, কিন্তু এখানে ওর অসুবিধাটা কি হচ্ছিল? এখানে অসুবিধা একা ওর ভাল লাগতেছিল না এখানে, মানে খুব আরিজি লাগতেছিল, বুক ধরপড় করে এইভাবে। ওখানে গিয়ে উপসর্গগুলো এখন নেই, যেটা যে উপসর্গগুলো এখানে হচ্ছিল শহরে থেকে? ওইখানে এখন তো বলতেছে নেই, ওইখানে সে ভালো আছে এইটাই বলে। আচ্ছা, কিন্তু ওখানে কি যাওয়া সম্ভব হয়? দুজনের দেখা হচ্ছে সপ্তাহে বা কতদিন পর পর দেখা হচ্ছে? আমি মূলত 1 মাস হলো আমি মানে রাগ হয়ে যাচ্ছি না যে আমার ছেলে মেয়ে ঢাকায় থাকলে, আমার কাছে থাকলে যেভাবে মানুষ করতে পারবো, ওইখানে জেলা শহর থেকে ঢাকায় অবশ্যই বেটার পেলে যাচ্ছে, স্কুলও ভালো আছে, আমি ওইটাই চাচ্ছিলাম। কিন্তু সে এখন ওইখানে আছে এবং সে ওইখান থেকে আসতে চাচ্ছে না। আচ্ছা, ওকে। এর আগে কতদিন পর পর যাওয়া হতো? ও তো 3 মাস হলো গেছে, 3 মাস হলো, আমি 2-3 বার গেছি বাড়িতে। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু এখন বেশ কিছু একটু গ্যাপ দেওয়া হয়েছে, মাসখানে গ্যাপ দেওয়া হয়েছে, বিকজ রাগ করে গ্যাপটা দেওয়া হয়েছে, তাই তো? আমি ওর উপর ফেরাচ্ছি, রাগ হয়ে যাচ্ছি না। ওকে, হ্যাঁ। তো এটা কি মানে ওর যে একটা ডিপ্রেশন হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে না? আমি বুঝতেছি, আমি বুঝতে পারি। কিন্তু ও মানে ঢাকায় এসে কোনোভাবে থাকতে রাজি না? না। আচ্ছা, ওকে। সো এখন প্রশ্নটা কি যে মানে এই অবস্থায় কি করণীয় আছে, এরকমই প্রশ্নটা? এরকমই, জি, যে আসলে আমার আর কি করার আছে, তাই তো? ওকে, হ্যাঁ, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে? আমার প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কেন একদম মনে হচ্ছে যে পোস্টপার্টাম মানে বাচ্চা হওয়ার পরে যে ডিপ্রেশন হয় সেটা হয়তো আছে, কিন্তু ঢাকায় কেন ভালো লাগে না, এটা কি খুব মানে তার সাথে খোলাখুলিভাবে আলোচনা করে মানে সিরিয়াসলি জানতে চাওয়া হয়েছে যে আসলে অন্য কোনো অসুবিধা আছে কিনা, মানে ভালো লাগে না কেন, এটার কোনো ব্যাখ্যা আছে কিনা তার কাছে সেভাবে জানতে চাওয়া হয়েছে কি? জি ম্যাডাম, আমি ওর কাছে জানতে চেয়েছিলাম যে সমস্যা কোথায়, কোনো খাওয়া দাওয়ার প্রবলেম না অন্য কোনো কিছুতে প্রবলেম আছে কোথাও, কোনো মানে আমার বিরুদ্ধে তার কোনো কমপ্লেইন নেই। না, আপনার বিরুদ্ধে নাও থাকতে পারে, কিন্তু পরিবেশগত থাকতে পারে, হয়তো একটা প্রতিবেশীর সাথে হয়তো বনিবনা হচ্ছে না। ওই যে বুক ধরফড় করে কেন, বিশেষ করে ওই জায়গাটাতে ঢাকার বাসায়, এটা আমার মনে হয় যে জানতে পারলে, বলছে না হয়তো অনেক কিছু, আমরা আলোচনা করি, কিন্তু প্রশ্ন আছে। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে সেটা না জানা থাকলে ওটা জানার জন্য চেষ্টা করতে হবে। আচ্ছা, উনি কি বাচ্চাদের সেফটি সিকিউরিটি নিয়ে খুব ভয় পেতেন ঢাকায় থাকতে? না না স্যার, উনি ভয় পেতেন না, আমার কাছে কোনো ভয় ছিল না। কিন্তু ওর একটাই সমস্যা ছিল যে ও মানে মিশুকটা একটু কম, মানে এই বিল্ডিং এ অনেক লোক আছে, আরো 5-6টা ফ্যামিলি আছে, স্কুল থেকে এসে প্রয়োজনে সুযোগ পেলে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা ঘুরে আসো, কিন্তু এইটা যেতে না, ওই যেত না, মিশুকটা একটু কম, সামাজিকতাটা একটু ভিতরে কম আছে আমার কাছে মনে হলো আর কি। আর যেটা একটু জানতে চাচ্ছিলাম যে তো স্বামীর ব্যাপারে ওর কোনো অভিযোগ নেই বলছে, কিন্তু ওর বাবা মার সাথে, ওর পরিবারের সাথে ওর সম্পর্কটা কেমন? ও তো মানে আমার কথা এবং ওর বোনদের সাথে আমি কথা শেয়ার করছি, ওর আম্মার কাছে শেয়ার করছি। না, আমি জানতে চাচ্ছি ওর সাথে ছোটবেলা থেকে ওর পরিবারের সাথে ওর মানে ঘনিষ্ঠতাটা কিরকম ছিল, পরিবারের মেম্বাররা, সদস্যরা, ওর ভাই বোন কতজন? ওরা তো 6 বোন 2 ভাই। ও কত নাম্বার? ও
ও হলো বোনদের মধ্যে 5 নাম্বার, আর বোনদের মধ্যে 5 নাম্বার, পরে একটা বোন একটা ভাই আছে। আচ্ছা, তাহলে ও কি মানে মানে ওর ওর মানে শৈশব কৈশোর এর সম্পর্কে কি একটু জানা গেছে যে ও যখন বড় হয়েছে ওর পরিবারে ও কেমন ছিল? ওর পরিবারের বড় পরিবার মোটামুটি ভালোই ছিল, সবার বোন তো আরো 5টা বড় ছিল, ও 4টা বড় ছিল, ও 5 নাম্বার, গ্রামের মেয়ে, খুব ভালোই ছিল আর কি। আচ্ছা, কোনো ওইরকম কোনো সমস্যা ছিল না। আমার কাছে এসে মেট্রিক ইন্টারমিডিয়েট ডিগ্রি পাস করেছি আমি। ও বিয়ে করেছে অনেক অল্প বয়সে? বিয়ে করেছে অল্প বয়স না, ও তো গ্রামে বাড়ি, হয়তো 20-21 বিয়ে হয়েছে, 18-19 বিয়ে হয়েছে আর কি। ম্যাট্রিক তো 18-19 ম্যাট্রিক দেয় না। ওই গ্রামের মেয়ে তো ম্যাডাম, গ্রামের মেয়ে, ও একটু দেরি করে স্কুলে গেছে আর কি, পরে দেখলাম যে ভর্তি হওয়ার ছিল, মানে 2বার গ্যাপ দিচ্ছে আর কি, পরে আমার কাছে এসে পাস করছে আর কি। আচ্ছা আচ্ছা, ওকে। কিন্তু এই যে প্রথম বাচ্চাটা হওয়ার পরে এরকম হয়নি না? না না না, প্রথমটা হওয়ার পর হয়নি। কিন্তু আত্মহত্যার মানে ইচ্ছে হচ্ছে, এটা তো একটা বিষণ্ণতার লক্ষণ, তাই না? তো এত বিষণ্ণতা যে হচ্ছে, এটা কি পোস্টপার্টাম ডিপ্রেশন, যেটা আমরা আলোচনা করব পরে। হ্যাঁ, ওকে। শানুরের কোনো প্রশ্ন আছে? আর প্রশ্ন নেই, আমরা আলোচনা করি তাহলে। আমাদের অতিথিরা আলোচনা করবেন, আমরা একটু আলোচনাগুলো শুনি, কেমন? অনেক অনেক ধন্যবাদ। আমাদের সবার শুভকামনা থাকলো। কষ্ট পাচ্ছে স্ত্রী, এবং এটাতে আসলে সবারই কষ্ট হচ্ছে, মানে এটা তো হওয়ারই কথা। তা আমাদের সবার সহমর্মিতাও থাকলো। অনেক ধন্যবাদ কল করার জন্য। সো আচ্ছা, আমরা যে টপিকে ছিলাম যে চাইল্ডহুড ট্রমা, এখন কেসটা তো আমরা জানি না। এখন খুব সামান্য ট্রিগার কিন্তু একটা বড় ট্রিগার তৈরি করতে পারে। ট্রিগারের ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলি। ট্রিগার মানে হয়তো ছোটবেলায় বড় হওয়ার সময় কোনো একটা বিশেষ চেহারার লোক তার সাথে খারাপ ব্যবহার করেছে, সেটা যে পর্যায়ের হোক, ওরকম একটা মানুষ, মানে দেখতে সিমিলার বা কথা বলে ওরকম যদি নেইবার হয়, আমি বলবো যে সেটা কিন্তু একটা ট্রমা ট্রিগার করতে পারে। ওই যে উনি বলছিলেন যে বুক ধরফর করে ঢাকায় থাকলে, আমি খুবই মানে ইন্টারেস্টেড হব জানতে যে চাইল্ডহুডটা আসলে কি ছিল, তাই না? তো আর যেটা পোস্টপার্টাম ডিপ্রেশনটা, হ্যাঁ সেটা আমি বলছি, এবং ভালো আছে, এখন বলছে তার বুক ধরফরের নাই এ নাই। এই ডিফারেন্সটা একটু জানতে হবে এনভায়রনমেন্টের মধ্যে, মানুষ কারা কারা বা নেইবার, তারপরে রাস্তায় গেলে কি হয়, রাস্তায় গেলে সেরকম কোনো থ্রেটনিং কিছু দেখে কিনা। আর পোস্টপার্টাম ডিপ্রেশনের ব্যাপারটা প্রথমবার হয়নি, হয়তো অল্প ছিল, ওইটা মানে জানা যায়নি। হ্যাঁ, পোস্টপার্টাম ডিপ্রেশন হচ্ছে মায়েদের বাচ্চা হওয়ার পরে, সবার হয় না, অনেকেরই ওই 3-4 দিনের মধ্যে ডিপ্রেশনটা শুরু হয়, এবং মানে তারা বাচ্চা টেক কেয়ার করে না, বাচ্চাটাকে বোঝা মনে করে, অনেক সময় আরও সিরিয়াস অনেক কিছু হয়, নেগলেক্ট করে বাচ্চাকে, যে খেতে দেয় না এটা। আর আমি একটু আতঙ্কিত যে সুইসাইডের কথা সে বলে ফেলেছে, এটা একটু মানে সিরিয়াসলি নিতে হবে, কারণ বলতে বলতেই অনেক সময় এগুলো হয়ে যায়। তো এখন ভালো আছে, তখন কেন ভালো ছিল না, এটা, আর ডাক্তার কাকে দেখানো হয়েছে, কি ধরনের চিকিৎসা দেয়া হয়েছে ইতিপূর্বে, সেটা জানতে আমি আগ্রহী হব। এখন সর্বরোগের তোর সর্ব ওষুধ না, এখন মানে স্পেসিফিক, মানে নির্দিষ্ট সিমটম উপসর্গের জন্য নির্দিষ্ট যে ওষুধগুলো, সেগুলো তাকে দেয়া হচ্ছে কি না, তার সাপোর্টটা কীরকম, ঢাকায় আসলে কীরকম থাকে, দেশের ওখানে কীরকম। আরেকটা ছোট জিনিস, ঢাকায় আসলে কি বেশি কাজ করতে হয় নাকি? হয় না, দেশের বাড়িতে হয়তো সাপোর্ট আছে, এখানে হয়তো ওটা নাই, ওখানে মন খুলে কথা বলার লোক আছে, এমনি জানা যাচ্ছে যে সে একটু কম মিশুক। এই কম মেলামেশাটা কি একেবারে প্রথম থেকেই, নাকি সে ঢাকায় এসে এটা করেছে? এগুলো জানলে আমার মনে হয় বড় ফ্যামিলিতে বড় হয়েছে তো, কারণ হাজবেন্ড তো বললেন যে যথেষ্ট সে মানে সবার সাথেই বড় হয়েছে। হ্যাঁ, কিন্তু বড় হলেও তো মানুষ বিচ্ছিন্ন থাকে অনেক সময়, তার নিজের অভিজ্ঞতাটা আমরা জানি না, সেজন্যই সবটা বলা সম্ভব না, কিন্তু এগুলো খেয়াল করতে হবে। এবং মানে এই অভিজ্ঞতা থেকে আমি বলবো, বাকিরা যারা মানে শুনছেন বা দেখছেন এই অনুষ্ঠান, তারাও এই জিনিসগুলো খেয়াল করবেন। কয়েকটা পয়েন্ট, একটা হচ্ছে যে বাচ্চা হওয়ার পরে মায়েরা ডিপ্রেশনে ভুগতে পারে, আরেকটা হচ্ছে যখনই বলে যে আমি এখানে ভালো আছি ওখানে ভালো নেই, দেখতে হবে যে
আসলে কেন হচ্ছে, এটা কিসের তফাতের জন্য, কিসের প্রভাবে ভালো হ্যাঁ আছে? কিসের প্রভাবে ভালো আছে বা কিসের জন্য সে ওখানে ভালো থাকছে না, এটা। আর ফ্যামিলিতে সত্যি সত্যি সাইকিয়াট্রিক কোনো অসুখ আছে কিনা আরো কারো, সেটাও কিন্তু একটু জানতে হবে। সেটাই, হ্যাঁ ওগুলো তো আমরা জানি না, বংশগত কিছু আছে কিনা, অ্যাংজাইটি আছে, উদ্বেগ আছে, বোঝাই যাচ্ছে। তো এটাকে এখন সাইকোথেরাপি তো অবশ্যই একটা রোল আছে এটাতে। আর ওষুধের কথা উনি কিন্তু বলেননি কিছু, যে ওষুধ খাচ্ছেন কিনা বলেছে কি না, জিজ্ঞেস করা হয়নি, বলেননি। বলেছেন যে উনি চেয়েছেন যে সাইকোলজিস্ট বা কাউন্সিলিং এ গেলে কয়েকটা কাউন্সিলিং করলে হয়তো ঠিক হবে, কিন্তু সেটাতে উনি ইন্টারেস্টেড না ওয়াইফ। হ্যাঁ, কিন্তু ওষুধ বোধহয় খেয়েছিল, আগেও তো ডিপ্রেশন ছিল। দ্বিতীয় সন্তানের সময়, তৃতীয় সন্তানের সময় সে তো এখন মানে মুভি করেছে, চলে গেছে গ্রামে, তো বাড়ছে জিনিসটা। না, দ্বিতীয় সন্তানের সময়ও এরকম ডিপ্রেশন হয়েছিল, তারপরে তো একটু ভালো ছিল, আবার তৃতীয় সন্তান হওয়ার পরে এখন আবার বেশি হয়েছে। এবং ওই দ্বিতীয়টা কি করে ভালো হলো সেটা একটু জিজ্ঞেস করলে ভালো হতো আর কি। এবং কি ওষুধ খাচ্ছে, কাকে দেখাচ্ছে? এখন ওষুধ বোধহয় খাচ্ছে না কিছু, সেরকম তো শুনলাম না। কিন্তু মানে যে একটা জিনিস আমাকে একটু স্ট্রাইক করলো, যে হাজবেন্ড রাগ করেছেন, রাগ করে আর দেখতে যাচ্ছেন না, যোগাযোগ করছেন না, সেই জায়গাটা আসলেও মানে ওয়াইফকে সেটা কি সাহায্য করবে কিনা? আমরা অনেক সময় রাগ করে মনে করি যে এটা হয়তো পজিটিভ কিছু ফলাফল হবে, হ্যাঁ, যে মানে আমি রাগ করলে হয়তো তাকে ফিরে আসবে, কিন্তু এটার নেগেটিভ ইফেক্টটাই আমার মনে হয় বেশি। এসব মানুষটা তো তাদের মানে বেশি আবেগ থাকে তাদের, এবং এটা আরো নেগেটিভ ইফেক্ট করবে, জেদ করতে পারে যে আমার সাথে খারাপ ব্যবহার করেছে বা করছে, আমি তাহলে আরো যাবই না। হাজবেন্ডকে বুঝতে হবে, হাজবেন্ডও তো অসহায় বোধ করছে, তাই না? তার একটা পরিবার, তার ছেলে মেয়ের সঙ্গে সে থাকবে, এটা তো স্বাভাবিক, আমরা পরিবার গড়ি তো এই জন্য। তার চাওয়া সবই ঠিকই আছে, কিন্তু আরো ধৈর্য ধরতে হবে, এটার আর কোনো উপায় নাই। বলছিলেন যে আমি ঢাকা শহরে থাকলে বাচ্চাগুলোকে যে পরিবেশ দিয়ে যেভাবে বড় করতে পারতাম, ঢাকা শহরে থাকলেই বাচ্চারা স্ট্রঙ্গার হয় তা কিন্তু নয়। আমরা ইউনিভার্সিটিতে কি দেখি যে ঢাকার বাইরের বাচ্চারাই এসে বেশি ভালো করে। তো এখন এটা ওনার একটা মানে চাওয়া যে আমার বাচ্চারা এখানে বড় হবে। আবার মা যদি মনে করে যে না আমার বাচ্চারা ওই পরিবেশে বড় হবে, তাহলে ওনাদের ইন্টারপার্সোনাল মানে ভ্যালুসগুলোর মধ্যে কনফ্লিক্ট আছে কিনা, এবং যে কারণে উনি বলছে যে আমি হয়তো ওয়াইফকে এই এত বাচ্চা হিসেবে বিয়ে করে নিয়ে আসলাম, এসএসসি এইচএসসি ডিগ্রি পাস করালাম, এখন সে আমার চাওয়া পাওয়াকে গুরুত্ব না দিয়ে সে এরকম সে রিজিড হয়ে থাকছে। তো এই ব্যাপারগুলো নিয়ে ওনাদের ইন্টারপার্সোনাল কনফ্লিক্টও থাকতে পারে নানা রকমের। এবং যদি সেটা সে ব্যাপারে হাজবেন্ড কিন্তু কিছু বলেনি, বলেছে কোনো অভিযোগ করছে না, কিন্তু আমার মনে হচ্ছে যে হাজবেন্ডেরও কষ্ট হচ্ছে, কারণ পরিবার ছাড়া একটা মানে একটা মেল আর কি, তার জন্য একা একা ঢাকা শহরে মানে সারাদিন অফিস করে এসে তো সবাই চায় একটু পরিবারের মধ্যে থাকতে চায়, চাওয়ার ডিফারেন্স আছে, কিন্তু হাজবেন্ড তো ভালোই চায়, বাচ্চারও ভালো চায়, ওয়াইফেরও ভালো চায়, ওটা বোঝাই যাচ্ছে। আমার মনে হয় যে একটু আরেকটু মানে বুঝিয়ে যদি তার সঙ্গে আরেকটু কথা বলে যদি কনভিন্স করা যায়, কি অসুবিধা শহরে সেটা জানতে হবে। হ্যাঁ, সেই ফ্যাক্টরগুলো একটু কমানো যায় কিনা, নেইবারহুডটা চেঞ্জ করা যায় কিনা, সেগুলো দেখা যেতে পারে। আমার মনে হয় যে অনেক প্রশ্নের উত্তর আমরা জানি না অ্যাকচুয়ালি, এবং সবকিছু তো আমরা জিজ্ঞেসও করতে পারি না অ্যাকচুয়ালি মানে অন ইয়ারে। তো সো উনি যেটা ভেবেছেন যে ওয়াইফকে কাউন্সিলিংয়ে আনলে উপকার পাওয়া যাবে, দ্যাটস ট্রু, কিন্তু একই সাথে উনি নিজেও কিন্তু ইমোশনাল হয়ে যাচ্ছেন, উনি খুব ফেড আপ হয়ে গিয়েছেন। তো এগুলো ইন্ডিকেট করে যে উনি নিজেও কথা বলতে পারেন গিয়ে, উনি বেটার ফিল করবেন। একই সাথে যখন আমরা পার্সোনালি বসি কারোর সাথে, তখন তো আমরা ওনার ওয়াইফের যতগুলো ইস্যু, ওনাদের যতগুলো ইস্যু সবই আমরা এক্সপ্লোর করব, হ্যাঁ, এবং তখন ওয়াইফের বিষয়টা আরো বেটার আন্ডারস্ট্যান্ড করে হাজবেন্ড নিজেও একজন ধরেন মানে ইয়ে হিসেবে, পার্টনার হিসেবে আরো বেটার কমিউনিকেট করা তার সাথে। এবং ওয়াইফ হয়তো চাইতে পারে যে তুমি আমার খারাপ লাগাগুলোটাকে আমার মতো করে বুঝো, হাজব্যান্ড হয়তো মনে করছে আমি বুঝি, বাট উনি সেটা ফিল করে কিনা, মানে সেই ম্যাচিংটা হয় কিনা। তো কি করে সেই জায়গাটাকে আরো কানেক্টিং মানে আরো মানে এক
একত্রিত করা যায় সেই জায়গাগুলো একজন কাউন্সিলর হেল্প করতে পারে ওনাকে। তো আমি সাজেস্ট করবো যে হাজব্যান্ড ক্যান গো অ্যাজ ওয়েল। অ্যান্ড অলসো আমার যেটা মনে হচ্ছে যে আমি রাগ করে আছি 1 মাস ধরে, এই দিকটা বোধহয় একটু মানে একটু সাইডে রাখলে ভালো হয়। রাগ দিয়ে আসলে কিছু অর্জন করা যায় না। পোস্টপার্টাম ডিপ্রেশনও যদি হয় অথবা উনি অন্য কোনো কারণেও হয়তো ফ্রাস্ট্রেটেড এবং সুইসাইডিয়াল থট আসছে, সো ইটস অ্যান ইলনেস এবং উনি সুস্থ নাই ওয়াইফ, তাহলে এই অবস্থায় হাজব্যান্ড কি করে ওয়াইফকে একটা সাপোর্টিভ, ওয়াইফের জন্য সাপোর্টিভ রোলটা স্ট্রংলি এবং ইফেক্টিভলি মিনিংফুলি করতে পারেন, সেই জায়গাটা ওনার নিজের মধ্যে একটু ধৈর্য ধরতে হবে। এবং যেটা তুমি বললে যে হাজবেন্ডও যদি কারো কাছে গিয়ে একটু কথা বলে একটু হালকা হয়, তখন হয়তো সেই ধৈর্যটা আর একটু বেশি ধরতে পারবে, সেটা একটা উপায় হতে পারে। আমরা একটা ফোন নিয়ে আসি। হ্যালো। ওয়ালাইকুম সালাম, শুনছি আমরা। আমি আসলে আমার ছেলেটার বয়স হচ্ছে 18, তো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। 2023-এ ও আপনি মেট্রিক পাস করছে। এরপর থেকেই মানে ওর কিছু সমস্যা তৈরি করতেছে আমাদের সাথে। আচ্ছা। যেমন মানে ও আমাদের সাথে খুব উগ্র মেজাজ হয়ে থাকে। অ্যাকচুয়ালি মানে যখন থেকে ওর শরীরে পরিবর্তনগুলি আসছে তখন থেকে এই প্রবলেমগুলি হচ্ছে। তারপরে ও একটা রিলেশনে জড়িয়ে পড়ে, ওর থেকে মনে করেন এরপরে থেকে আরো মিসবিহেভ শুরু হয়, যে ও মনে করে যে আমি ওকে বুঝতে পারতেছি না। তারপরে কিছু বাজে ছেলেদের সাথেও জড়িয়ে পড়ে, নেশার জগতে বলতে পারেন যে মানে নেশার জগতের সাথে ও জড়িয়ে যাচ্ছে ধীরে ধীরে। তো এটা মানে বুঝতে পারতেছি, কিন্তু আমার কিছু করার নাই, আমি কিছু করতে পারতেছি না ওকে। যতই ওকে বোঝানোর চেষ্টা করি ও আমাদের সাথে ততই মনে করেন হাইপার হয়ে থাকে। আর ওর সাথে কোনো কথা বললেই ও মনে করেন আমাদের সাথে এক প্রকার মারামারি করার চেষ্টা করে। আমি এখন এর জন্য 2জন সাইকোলজি ডাক্তারের সাথে ইয়ে করছি। তারা বলছে আপনি মানে হসপিটালে রেখে আগে ওকে এক্সাম করে দেখতে পারেন যে আসলে কোনো নেশার জগতের সাথে জড়িয়ে আছে কিনা। আচ্ছা, ওটা কনফার্ম না নেশা করছে কিনা, এটা কনফার্ম না? এটা কনফার্ম না বলতে আমি বুঝতে পারতেছি ও করতেছে কিভাবে, কি ধরনের, কিভাবে বোঝা যাচ্ছে? যেমন ও সিগারেট ইয়ে করতেছে, ধূমপান করতেছে, আর আদার্স ও হয়তো বা গাঁজা বা মানে বুঝতে পারতেছি না অন্য কোনো টাইপের কোনো কিছুর সাথে জড়াচ্ছে কিনা, কিন্তু এতটুকু বুঝতে পারতেছি ও কিছু নেশার সাথে আছে। আচ্ছা, মানে সেটা মানে চাক্ষুষ কোনো প্রমাণ না থাকলে ওর ব্যবহার আচরণ দেখে বোঝা মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওর ব্যবহারে মানে ওর ধূমপান যে করতেছে এটার প্রমাণ আছে, বাট ও আমাদের সামনে করে নাই কখনো। আর অন্য কোনো নেশার সাথে যে জড়িয়ে আছে সেটা ওর মানে প্রতিদিনের ব্যবহারে প্রকাশ পাচ্ছে। ওর যেমন টাকা নিচ্ছে বেশি, হ্যাঁ টাকা চাওয়ার ধরনটা কেমন, ধরনটা কেমন, যেমন ও চাচ্ছে কোনো সময় বেশি, কোনো সময় ও নিজে হাত দিয়ে নিয়ে নিচ্ছে, ও ঘর থেকে কিছু নিয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে মানে চুরি করার মতো যেটা বলে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে কারো কাছ থেকে ধার করে নেওয়া, বাহির থেকে কমপ্লেন আছে যে ও আমাদের কাছ থেকে নিছে, এরকম ধরনের। এটা আমি বুঝতে পারতেছি যে ও হয়তো আদার্স কোনো ইয়ের সাথে জড়িয়ে আছে। তো এখন মানে আমি কি করতে পারি? আচ্ছা, এইগুলোর জন্য কি ওকে খুব শাসন করা, মারধর করা, বকাবকি করা এগুলো করা হয়েছে? ওর কিছু মিসবিহেভের জন্য ওর সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে, কিন্তু না, মিসবিহেভিয়ারটা তো একতরফা হয় না। মানে আমরাও যখন একটু রেগে যাই তখন ওরাও মানে ওর তো একটা টিনেজ বয়স এখন, সো ওরাও তখন মানে ওরাও তখন একটু মারমুখী হয়ে যায়। তো ওই মিসবিহেভিয়ারটা তো দুই পক্ষ থেকে তো সাধারণত হয়ে থাকে। তো সেরকম কোনো কি ওকে একটু এটা তো হচ্ছে যে দুই পক্ষ থেকেই। হ্যাঁ,
এটার জন্যই মানে আপনাদের সাথে কথা বলা, যে আমি যখন ওই যে ওকে হয়তো আমি বুঝতে পারতেছি না, আর ওর যে ব্যবহারটা এটা আমাদের টোটালি বোঝার চেষ্টা করতেছে না। আর ওর বাবার রোলটা কি এখানে? ওর বাবা ওকে বোঝানোর চেষ্টা করতে, বাট ওই যে বললাম না, ও আমাদেরকে বোঝার চেষ্টাই করতেছে না, ওর সাথে কথাই বলা যাচ্ছে না যে কেন তুমি এরকম করতেছো। হ্যাঁ, আমরা যে সবসময় আমরা বলি আমরা কথা বলছি, আমরা বোঝাতে চেষ্টা করছি, কিন্তু ওর কথা কি শোনা হচ্ছে? অ্যাকচুয়ালি ওর বাবা ওর কথা শুনছে, ওকে বোঝানো মানে ওইভাবে না। যদি বলি হ্যাঁ আমরা যদি বলি, আমরা না একটু বুঝিয়ে ফেলে বেশি। হ্যাঁ, আমাদের প্যারেন্টিং স্টাইলটা যেটা হয় যে আমরা ভীষণভাবে বোঝাতে শুরু করি। হ্যাঁ, কিসে খারাপ হবে, কিসে ভালো হবে, মানে এই ধরনের বাচ্চারা আমাদের কাছে যখন আসে তখন ওরা একটা কথা বলে যে আমাকে এত বোঝাতে থাকে, এত উপদেশ দিতে থাকে যে আমি একদম মানে বিরক্ত হয়ে গেছি উপদেশের চটে। হ্যাঁ, এটা আছে, সেটা বলে। জি জি, আমি ডক্টরদের কাছে নিয়েছি, মানে প্রথম ডক্টরের সাথে কিছু বলে নাই, পরে অন্য ডক্টরকে বলা হয়েছে। যে ডক্টর মানে কি সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ? জি জি জি, হ্যাঁ, আমি ডক্টরের কাছে যখন নিয়েছি তখন ও বলছে যে আমার মানে বাবা মাই আমাকে প্রেশার ক্রিয়েট করে, সে তারা সবসময় আমাকে এটা বলে, এটা করো না, ওটা করো, এটা মানে অনেক বেশি লম্বা একটা লিস্ট দিয়ে দিয়ে ডুজ এন্ড ডোন্টস, এগুলা করতে পারবা, এগুলা করতে পারবা না। তো ওগুলা হয় কি একতরফা হয়ে যায়, আমাদের দিক থেকে শুধু বলা হয়, কিন্তু ওদের যে কি অসুবিধা হচ্ছে ওদের কথাটা একটু শোনা এবং ওদের প্রতি একটু হয় না একটু মমতা নিয়ে শোনা। এমন তো শুনি তো আমরা সবাই, কিন্তু শোনারও কিছু দক্ষতা লাগে, যে আমরা শুনতে কিন্তু আমরা চাই না, আমরা শুনতে কম পারি, বলতে বেশি ভালোবাসি আর কি। একটু আমাদের বাংলাদেশিদের মধ্যে বলার চর্চাটা বেশি শোনার চেয়ে। তো ভালো করে শুনতে পারা এটাকে একটা আর্ট বলা হয়, যে আমরা লিসনিংকে একটা আর্ট বলা হয়, যে এটার মধ্যে একটা শিল্প আছে। হ্যাঁ, যে শুনতে হয় কিভাবে। তো যাই হোক, এটা আমরা তো কেউ ওরকমভাবে জন্ম নিয়ে তো শিল্পী হই না, কিন্তু যেটা হচ্ছে যে একতরফাই কি মানে আমি যেটুকু শুনলাম তাতে মনে হলো এটা করছে, এটা করছে, ড্রাগ নিচ্ছে, স্মোকিং করছে, উদ্ধত হচ্ছে, কিন্তু ওকে ওর সাথে আমরা কি করছি, খালি কি বোঝাচ্ছি নাকি ওর মনটা একটু বোঝার চেষ্টা করছি, সেই কথাটা শোনা গেল না। ওর বাবার সাথে ওর সম্পর্কটা কেমন? ওর বাবার সাথে সম্পর্কটা ভালো না। ওর বাবা ওকে ভালোভাবে কথা বলতে চায়, বাট ও মনে করে যে ওর বাবা ওকে বেশি বোঝাতে চাচ্ছে, বেশি মারধর করতে চায়, করতেছে। ওকে ওর গায়ে হাত তুলেছেন বাবা? বললাম তো যে মানে ওই যে কিছু অকারেন্স করছে তখন গায়ে হাত তুলছে, অকারেন্স না করলে ওকে। কিন্তু অকারেন্স বাচ্চারা তো ঘটনা ঘটাতেই বড় হয়, কিন্তু গায়ে হাত তুলে কি কোনো বাচ্চাকে কখনো স্টপ করা সম্ভব হয়েছে? না না, এটা কখনো হয়নি। এটা কিন্তু একেবারেই গবেষণাও বলে যে আমরা মারধর করে কারো আচরণ কিন্তু ঠিক করতে পারবো না। হ্যাঁ, এবং বড় হলে ওরাও কিন্তু মারমুখী হয়ে যায়, কারণ ওদের শক্তি বেড়ে যায় তখন। হ্যাঁ, হয়তো ছোটবেলায় আমরা ভাবছি যে মেরে টেরে ওদেরকে কাবু রাখবো, একটু আমাদের পদানত করে রাখবো, কিন্তু বড় হলে ওদের গায়ে যখন শক্তি হয় ওরাও কিন্তু হাত তুলতে শুরু করে। কেমন? তো সেই জায়গাটা আমরা একটু খেয়াল করি না, এবং আমরা তো আসলে কেউ জানি না আসলে বাচ্চা কি করে সুন্দর করে বড় করতে হয়, সেটা আমাদেরকে কেউ শেখায়নি। শেখালে ভালো হতো, কিন্তু সেটা সবারই আমাদের অজ্ঞতার আছে সেই জায়গাতে। তো এখন প্রশ্নটা হচ্ছে যে কি করে বাচ্চাটাকে আমরা একটু মানে সুপথে আসতে সাহায্য করতে পারি, তাই তো? এরকমই একটা প্রশ্ন। এবং ও কোনো কিছু ড্রাগ নিচ্ছে কিনা, ওর যে টাকা পয়সা নেওয়ার ধরন বা অন্য কিছু বাসা থেকে কিছু নিয়ে বিক্রি করে দেওয়া, এগুলো থেকে বোঝা যাচ্ছে যে ও একটা কিছু হয়তো নেশার বস্তু গ্রহণ করছে, তাই তো? ওকে। আর ও মানে আমি যদি জিজ্ঞেস করি ওর বাবা মার দুজনের মধ্যে বন্ধুত্বটাও কেমন দেখেছে ছোটবেলা থেকে? ওর বাবার সাথে বন্ধুত্বজনক কোনো সম্পর্ক বাবা মার মধ্যে, মার সাথে, ওর সাথে মার সাথে না, ওর বাবা মাকে ওর হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা কেমন? হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা মানে ভালো, আবার যদি বলেন যে না এটার মধ্যে প্রবলেম আছে তাহলে আছে। মানে আপনি যে আমি তো আর বলবো না, আমি তো জানতে চাইছি। জাস্ট আপনার কথাতেই আমি বলতেছি যে
ওই যে বললেন যে আমাদের সবকিছুতে একটা দক্ষতার একটা ব্যাপার আছে, হ্যাঁ যদি বলেন যে আপনাদের মানে স্বামী স্ত্রীর যে সম্পর্কটা হ্যাঁ ওটা হয়তো বা আপনি যদি বলেন যে এর মধ্যে প্রবলেম আছে তাহলে আছে। এই তো বলার মানে- ধরনটা একটু ভিন্ন করলে ভালো হয় না? আপনি যদি বলেন এটা আপনার না মনে মানে বলে আমি আপনি বলেনটা বাদ দিয়ে বলি, যে বোঝাতে চাচ্ছি যেটা সরাসরি যে- বলি আমরা। হ্যাঁ 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 বলেন। না সরাসরি problem বলি যে আছে, আপনি যদি বলেনটা বাদ দিয়ে। আছে। এটা কি- না না আপনি বললেন কি মানে আপনি যে কথাটা বললেন যে আর কি হ্যাঁ, যে আমরা তো আর ওই হ্যাঁ দক্ষতা নিয়ে তার বাচ্চাকে মানে মানুষ আমাদের করা- স্বামী স্ত্রীর সম্পর্কটাও খুব একটা সুখকর থাকে না সব সময়, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সেখানেও কি একটু হাত তোলার ব্যাপারটা হয়ে যায় মাঝে মাঝে? না সেটা মানে মুখে মুখে তর্কটা বেশি থাকে। আচ্ছা দেখা যায়। তাও সেটা এই বাচ্চাদের নিয়ে, নিজেদের মধ্যে কোনো কিছু নিয়ে না। বাচ্চাদের নিয়ে, এবং ও তো বড় ছেলে না? হ্যাঁ হ্যাঁ। হুম। তো ওকে নিয়েও যখন ও ও অনেক সময় দেখেছে যে ওকে নিয়ে বাবা মা ঝগড়া করছেন, এরকমও দেখেছে না? জি জি। হুম। এতে করে বাচ্চারা খুব অপরাধী বোধ করে কিন্তু, হ্যাঁ, যে আমাকে নিয়ে দুজন তর্কাতর্কি করছে। হ্যাঁ, এটাতে কিন্তু বাচ্চাদের ক্ষতি হয়ে যায়, ওরা তো বুঝতে পারে। তো এনিওয়ে, তো এখন তো বোঝা গেছে যে ওকে একটু মনে হচ্ছে যে একটু কষ্ট হয়ে যাচ্ছে ফেরানো। প্রবলেমটা শুনলাম আমরা, একটু লাইনে থাকতে হবে। কোনো প্রশ্ন আছে কিনা কারো? আচ্ছা, ও কি রাতে ঘুমায় ঠিক মতো? জি না, জেগে থাকে? জি জি জি। মানে কোনদিন মানে ইরেগুলার ওর ঘুমটা। মানে কোনো দিন কি এরকম হয় যে টানা 3-4 রাত ঘুমাচ্ছে না? না আবার না না এরকম হয় না। আচ্ছা, আবার 3-4 রাত না, দেখা গেছে হয়তো কোনোদিন 2টা, কোনোদিন 3টা, কোনোদিনও 12টা বাজে ঘুমিয়ে যাচ্ছে, কোনোদিনও 11টা বাজে ঘুমাচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে শিডিউলটা ঠিক নেই। জি। আর এমনি খাওয়া দাওয়ার যে রুটিন সেটা ঠিক আছে? না ওটাও ইরেগুলার। ওজন ওজন কমে গেছে। আর মনে করেন ওর 6 মাসে ওর ওজন 15 কেজি বেড়ে গেছে। কমে গেছে 15 কেজি? জি জি। আচ্ছা, এই যে এটা বললেন যে একজন ডক্টর দেখানো হয়েছে, ওনারা বলেছে ও নেশা টেশা করে কিনা আপনারা দেখেন, মানে উনি কি সেটা বের করেন নাই যে ও নেশা করে কিনা, কিসের নেশা করে, সেটার এফেক্ট তো ওনারা অ্যাসেস করে বুঝতে পারে? উনি আমাকে হসপিটালাইজেশন করার কথা বলছিল, বাট কোথায় ভর্তি করাবো কি করব এই ধরনের কিছু বলে নাই। আচ্ছা ওকে। আচ্ছা, তার মানে উনি তো অ্যাসেস করে বের করেছেন। হ্যাঁ রনকের কিছু এখন যে আমার কথা বলার ধরন অনুযায়ী উনি বলতেছে যে আসলে আমরাও তো শিওর না, তো আপনি হসপিটালাইজেশন করেন, আমরা এক্সাম করে দেখবো যে আসলে মানে ও নেশা করে, কোন ধরনের কি করে না করে সেটা জানা যায়। আচ্ছা, অ্যাডিকশনের ব্যাপারটা তো মনে হচ্ছে অ্যাড হয়েছে, একটা সম্পর্কের কথা বলছিলেন, এই সম্পর্কটা ওকে কিভাবে এফেক্ট করেছে বলে মনে হয়? এটা কি জানা যায় যে সম্পর্কের সাথে ওর মেজাজের একটা সম্পর্ক আছে? জি। মানে এই যে মেজাজ খারাপ করা, এটা কি সম্পর্কটা এখন মনে হয় নাই, আমার যেটুকু মনে হচ্ছে। হ্যাঁ, এখন সম্পর্কটা বলতে ও 2023 সালে আপনার ওর কাছে যখন স্মার্টফোন হাতে থাকে তো ও ফেসবুকের মাধ্যমে রিলেশনে জড়ায়। এটা আমি শুরুতেই বুঝতে পারি, ওকে বুঝাই মানে যে আর বোঝানোটা বাদ দিয়ে বলো, আর বুঝিও না এখন। না, ওই যে আপনি আরেকটা কথা বলছিলেন যে ওর শারীরিক চেঞ্জ গুলো আসার পরে, মানে পিউবার্টি আসার পরে সম্ভবত মেজাজ খারাপ হয়েছে, ওটা কিন্তু খুব ন্যাচারাল যে একটা ট্রানজিশনের মধ্যে যখন আমরা যায় আলোচনাটা পরে করি। কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন হলো যে ডাক্তার কি বলেছে? ডাক্তাররা তো মনে বের করতে পারেনি সবকিছু। না উনি তো বলেছে হসপিটালাইজ করতে, তারপরে টেস্ট করে দেখবে, তাহলে এটা ইররিলেভেন্ট এখন। হ্যাঁ ঠিক আছে। আর তোমার কি একটু বিষণ্ণতা কাজ করে এটা নিয়ে? তুমি বিষণ্ণ থাকো? অবশ্যই, এটা এখন আমার বড় ছেলে, সেইখানে তো একটু প্রবলেম তো হবেই। এটা নিয়ে আমাদের মনে করেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ভালো যাচ্ছে না একদম। দুজনকে কি দোষারোপ করে ফেলো? সবাই আমাকে প্রেসার ক্রিয়েট করতেছে যে তুমি এর মূল কারণ। হ্যাঁ, সেটাও তোমার জন্য। কি কারণে এই প্রেসারটা আসে? তুমি এর মূল কারণ। মানে কি কারণে, মানে মূল কারণ কিভাবে? আমি বাচ্চাকে হ্যান্ডেল করতে পারিনি, আমি তাকে মানুষ করতে পারিনি, কোনো কিছু দিতে পারিনি, যার কারণে সে এই ধরনের হয়ে গেছে।
অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে fight ফোন চলে করেছো সবসময়। অনেক কষ্ট নিয়ে। তোমার হাজবেন্ডও যদি ফোনে থাকতেন ভালো হতো, আমরা দুজনের কাছ থেকে শুনতে পেতাম। আগামীতে যদি দুজন একসাথে ফোন করো খুব ভালো হয়। আমরা আলোচনা করছি, তোমরা শোনো, কেমন? রৌনক। আমি এটা তো অবশ্যই একটা টিনেজ সমস্যা, সামাজিক একটা সমস্যা, অ্যাডিকশন এসেছে এখানে, একটা ব্রোকেন রিলেশনশিপ আমি দেখতে পাচ্ছি এখন। রিয়ারিং মানে ছোটবেলা থেকে কিভাবে তাকে রেজ করা হয়েছে, এখন আমরা যেটা করি যে মানে রাগের উত্তর দেই রাগ দিয়ে, না বুঝে যে এত মেজাজ তোর ছেলে, মেরে ঠিক করব। এই জিনিসটা বাচ্চাদেরকে তো আপনি যেটা বলছিলেন যে ওরাও এক সময় ওটা 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 শিখে যায় আর কি। এখন অ্যাডিকশন যদি থেকে থাকে ওটা তো একটা ডাইরেক্টলি ওর মুডের উপর এফেক্ট করছে। এর ভিতরে ডিপ্রেশন আছে কিনা, এই সময়টাতে অনেক সময় ADHD থাকলে ওটাও কাজ করতে শুরু করে এবং তার ছটফটানির জন্য হয়তো বকা খাচ্ছে বারবার, সে কারণে সে রিভোল্ট করছে, প্রতিবাদ হিসাবে হয়তো ড্রাগ নিচ্ছে অথবা মেজাজ দেখাচ্ছে। এখানে অনেক কিছু জানার আছে, আর অন্যান্য ভাই বোনদের সাথে কিভাবে ব্যবহার করছে, পরিবারের আর এরকম আরও কোনো সদস্য আছে কিনা, কাদের সাথে মিশছে, বন্ধু কারা, কোথায় সময় কাটাচ্ছে, এগুলো অনেক কিছু জানার আছে এই বাচ্চাটাকে অ্যাসেসমেন্ট করতে গেলে সঠিকভাবে। আর এবং বাচ্চাটাকে নিয়ে দুজনের ঝগড়াটা বন্ধ করতে হবে সবচেয়ে প্রথমে, কারণ এটা তো করে বাচ্চারা আরো বিষণ্ণ হয়ে যায় যে আমি অনেক সময় হয় না যে প্রতিবাদ করে কিন্তু পরে কিন্তু মনে হয় যে আমার জন্য এই দুজন ঝগড়া করছে, সো নিজেকে দায়ী মনে করে কিন্তু ওটা স্বীকার করতে চায় না, কিন্তু ওটাও কিন্তু ভেতরে থেকে যায়, ইনডাইরেক্টলি কাজ করে। হ্যাঁ সেটাই সেটাই। আর মানে ওকে নিয়ে দুজন মিলে ঝগড়া করলে কোনো কোথাও পৌঁছাতে পারবো না আমরা আর কি। এটা আমি যতটুকু বুঝতে পারছিলাম যে ফ্যামিলি ফাংশনাল পার্সপেক্টিভ যদি চিন্তা করি, এই বাচ্চার প্রবলেম হওয়ার আগে থেকেও এটা ফুল ফাংশনিং তা না, ওনার ভাষ্যমতে যে কিছু কিছু দিকে আমাদের ডিসফাংশনাল ছিল। তাহলে ওই বিষয়গুলো ড্রাগ অ্যাডিকশনকে অনেক সময় প্রমোট করে। আবার কারোর মধ্যে যদি সব ঠিক থাকে বাট একটা ফ্যামিলিতে ড্রাগ অ্যাডিকশনের প্রবলেম তৈরি হলো, তাহলে এটা পরবর্তীতে পুরো ফ্যামিলি সিস্টেমকে ভেঙে চুরে ফেলে। যেটা মাকে আমি জিজ্ঞেস করছিলাম যে কিভাবে আপনাকে ব্লেম করা হচ্ছে, তো সুতরাং মা ব্লেম করে বাবাকে, বাবা ব্লেম করে, মানে পুরো ফ্যামিলি সবার সাথে এমনটা হয়ে যায়, এবং যে চেইন অফ কমান্ড, কেউ কাউকে মানছে না, শুনছে না। তো এই ব্যাপারগুলো আপনি যেটা বলছিলেন, আল্লাহ আমার কারণে দাদার সাথে, দাদির মায়ের সাথে ও আরও বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এখন এই ফ্রাস্ট্রেশনসগুলো ওর ওয়েট লস সহ অন্যান্য প্রবলেম যেমন বাড়াতে পারে, আবার ট্রুলি ড্রাগ অ্যাডিকশনের ব্যাপারেও নানাভাবে এই জিনিসগুলো করতে পারে। কিন্তু যে ডক্টর বলেছেন যে আমরা তো বুঝতে পারছি না, ওকে হসপিটালে ভর্তি করেন, আমি বলছি যে এটা খুবই রং ইনিশিয়েটিভ, কখনোই তা হবে না। আগে এটা নিশ্চিত হতে হবে যে ওর হসপিটালাইজড হওয়ার মতো প্রবলেম, তারপরে ইট উইল বি রেকমেন্ডেড যে হসপিটাল। ওকে, তো এখন ওর প্রবলেমটা কি সেটা আপনি যেটা বারবারই বলছিলেন যে কম বোঝাও, মানে দেখা যাবে যে ওর জ্ঞাতি গোষ্ঠী সবাই মিলে ওকে বোঝানো শুরু করছে, যেটা ও বলেছে যে আমি ত্যক্ত বিরক্ত হয়ে আমার আর কারোর কথা শুনতে ইচ্ছা করে না। কিন্তু হাউ টু লিসেন, মানে মোটিভেশন ইন্টারভিউইং এর মাধ্যমে ওই বাচ্চার সাথে একটা স্ট্রং প্রফেশনাল রিলেশনশিপ তৈরি করে ওর প্রবলেমটা ওর মতো করে যদি বোঝা হয়, ঠিকই ও বলবে যে ও স্মোকিং শুধু করছে সিগারেট নাকি এর সাথে আরও কী কী বিষয় আছে। তাহলে আমরা যদি দেখি যে স্টিমুলেন্ট গ্রুপের ড্রাগস আছে, অন্যান্য বিভিন্ন ধরনের ড্রাগস আছে, কোন কোন ড্রাগস কিভাবে ওকে ওর লাইফটাকে পুরো ডিস্ট্রয় করছে, এই জায়গাটা ওর সামনে উপস্থাপিত হলে একটা পর্যায়ে গিয়ে ও বুঝতে পারবে যে আই নিড ট্রিটমেন্ট। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই জায়গাটা তৈরি করার জন্য মানে প্রি ডিটক্সিফিকেশন ফেজে তাকে রেডি করা মেন্টালি। আদারওয়াইজ আমরা যদি তাকে জোর করে হসপিটালে ভর্তি করি, তখন দেখা যাবে যে তারা তাদের প্যাটার্ন অনুসারে যা যা ট্রিটমেন্ট সাজানো সেগুলো দিতে থাকবে, সো প্রপার অ্যাসেসমেন্ট হবে না। তো সুতরাং ড্রাগ অ্যাডিকশন থাকলেও প্রথম ধাপে হচ্ছে তাকে স্ক্রিনিং করে সঠিক অ্যাসেসমেন্টের মাধ্যমে, এটা তো আর হসপিটালে যাবে, উনি হসপিটালে যাবে নট ফর দ্য অ্যাডমিশন। যেমন উনি যদি ধরেন সাইকিয়াট্রিক হসপিটালে যান, আউটডোরে যান, এটা তাদের দায়িত্ব, ওনারা সেটা অ্যাসেস করে বের করবেন। সাইকিয়াট্রিস্ট যদি বলে হসপিটালাইজেশন দরকার, তখন না, আমার ধারণা কেউ পার্সোনালি বলেছে, মানে এটা কোনো প্রোটোকল হতে নয়। হ্যাঁ, যে আমার কাছে একটা বাচ্চা আসলো, আমি কনফিউজ যে ওর ড্রাগ অ্যাডিকশন আছে কিনা আমি জানি না, এবং বলে দিলাম যে হসপিটালে ভর্তি করেন, তা তো নয়। আমি যখন দেখব যে ওর এই লেভেলে ড্রাগ অ্যাডিকশন সিভিয়ার লেভেলে আছে,
মাস্ট বি ট্রিটেড ডিউরিং ইন হসপিটালাইজেশন, তখন এটা আসবে না। আমরা তো পুরো কথা হয়তো এই প্রোগ্রামের মাধ্যমে শুনতে পারিনি, ডাক্তার হয়তো শুনেছেন, এটাও হতে পারে, আমরা তো বুঝতে পারছি না। শুনেছেন কিনা আমরা জানি না, কিন্তু আমি এখানে একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে আমরা সেলফ মানে ড্রাগ নেওয়াটা অনেক সময় সেলফ মেডিকেশন আমরা যেটা বলি, ওর ভেতরে ওর অন্য কিছু ঘটছে কিনা, ও শারীরিকভাবে ঠিক আছে কিনা, ওয়েট লসের ব্যাপারটা কিন্তু বেশ সন্দেহজনক, যে এটা শুধুমাত্র মানে ড্রাগের জন্য হচ্ছে, নাও হতে পারে। থাইরয়েডের প্রবলেম হলে বাচ্চারা খুব হাইপার থাকে, তারপরে প্যালপিটেশন হয়, খাওয়ার পরেও হচ্ছে ওজন কমতে থাকে। মেডিকেল চেকআপটাও এখানে দরকার, টেস্টগুলো করার দরকার। এবং ওই ছটফটানি থেকে, যেমন থাইরয়েডের প্রবলেম হলে থাইরয়েড হরমোন বেশি হয়ে গেলে ওরা ঘুমায় না, খুব হাইপার থাকে, ছটফট করতে থাকে, সারাক্ষণ খিদে থাকে, মেজাজ খিটখিটে থাকে। তো সেটা ওর যা করছে সেটা এই কোনো মেডিকেল প্রবলেমের প্রতিফলন কিনা ওটা জানতে হবে। এটা আমার মনে হয় ওই মানে ওয়েট লস করার কারণে এটা মানে রুল আউট করাটা, মেডিকেল কন্ডিশন যদি থেকে থাকে, এটা রুল আউট করা খুব ইম্পর্টেন্ট এই বাচ্চাটার জন্য। মানে আগে মেডিকেল কন্ডিশনগুলো বোঝার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করা দরকার। হ্যাঁ, এবং ওই মানে ওই সিম্পটমগুলোকে সে সাপ্রেস করার জন্য ড্রাগ নিচ্ছে কিনা আমরা জানি না এখনো। সেটাও হতে পারে। আমার কাছে মনে হচ্ছে যে 18 বছরের ছেলে তো, বাবা তো ফোনে থাকলে ভালো হতো। মানে আমি দেখেছি যে বাবার সাথে ছেলের যদি একটা সুন্দর সম্পর্ক তৈরি করা যায়, কারণ একটা হয় কি ম্যান টু ম্যান ডিসকাশন হতে পারে আর কি। অনেক সময় হয় না, মাকে একটু ওরা অতটা একটু ডিসকাউন্ট করা শুরু করে একটু ছেলেরা বড় হলে, তখন বাবা যদি একটু ছেলের হাতটা ধরে, যে ছেলের সঙ্গে একটু বাইরে যাওয়া, ছেলের যা পছন্দ করে সে খাওয়াটা একসাথে খাওয়া, একটু টাইম স্পেন্ড করা একসাথে। মানে ছেলের সঙ্গে রেগে রেগে সবসময় কথা বলছি, ছেলে আরো দূরে সরে যাবে প্রথম থেকেই ধরেন। হ্যাঁ, কিন্তু এখনো সেটা এখন আই ডোন্ট থিংক ইটস টু লেট। 18 বছর এমন কোনো বয়স হয়ে যায়নি। বাবাকে একটু আমার মনে হয় খুব পজিটিভ একটা রোল প্লে করতে হবে। মানে মেজাজ টেজাজ বাদ দিয়ে, আমাদের দেশের ছেলেরা বাবারা রেগে যান খুব তাড়াতাড়ি। আমি সবার জন্যই কথাটা বলছি, যে একটু ছেলেকে একটু মায়া দিয়ে, একটু মমতা দিয়ে হাতটা যদি ধরা যায়, যে বাবা তোমার অনেক কিছু নিয়ে কষ্ট হচ্ছে, চলো আমরা গিয়ে একটু কফি খেয়ে আসি। মানে হয় না যে একটু ছেলের সাথে একটু ছোট ছোট করে বন্ধুত্বর ছোট ছোট পদক্ষেপ নিতে পারেন বাবা। এটা মার পক্ষে সম্ভব না, বড় হয়ে গেছে তো ছেলে এখন, মাকে হয়তো অতটা বেশি গুরুত্বও দিচ্ছে না সে। এবং ম্যাডাম ফ্যামিলিকে এটাও বুঝতে হবে যে যদি ধরলাম অ্যাডিকশন রিলেটেড কিছু থাকেও, তাহলে সায়েন্স তো বলবে যে ব্রেইন যত ইম্যাচিউর তত ড্রাগসের ইয়েটা তৈরি হওয়ার, টলারেন্স তৈরি হওয়ার মানে ফাস্টার তৈরি হয় আর কি, মানে কুইকলি অ্যাডিকশন হবে এবং খুব সিভিয়ার। তাহলে ওনাদেরই তো সন্তান, ওনাদেরই ফ্যামিলির মেম্বার, তাহলে ওনার কখনোই তো বাদ দিয়ে দিতে পারবে না। প্রবলেম যত দিন যাবে তত কমপ্লেক্স এবং তত বিস্তৃত হবে। তো সুতরাং ওর সাথে প্রপার রিলেশনশিপ এবং যেটা বন্ডেজটাকে স্ট্রং করবে, যেটা আপনি বলছেন যে হ্যাঁ আমি আমার বাবাকে ট্রাস্ট করতে পারি, আস্থা করতে পারি, মাকে আস্থা করতে পারি, এবং ওনারাও তাকে অ্যাজ ইট ইজ গ্রহণ করতে হবে যে হ্যাঁ আমার বাচ্চা এইভাবে এই পর্যায়ে এসছে। কিন্তু ওখান থেকে আমরা কি করে ওকে উদ্ধার করব, আমাদেরকেই সেই দায়িত্বটা নিতে হবে। বাচ্চা তাই না, আমরা এবং বাচ্চা যখন এটা বুঝবে যে আমাকে অ্যাজ ইট ইজ আমার বাবা মা গ্রহণ করছে, যেটা ওই যে আমাদেরকে পড়ে পড়াতেন যে আনকন্ডিশনাল পজিটিভ অ্যাকসেপ্টেন্স মানুষ চায়, সেটা তো হয়নি, বাট ইটস নেভার টু লেট। এখন তো মানে আমরা দেরি হলেও তো শুরু করতে পারি, না শুরু করতে হবে। তার আগে আমার মনে হয় যে অ্যাডিকশনের ব্যাপারটা ক্লিয়ার হওয়া উচিত। তো সেইটা অ্যাডিকশনের ব্যাপারটা ক্লিয়ার হতে হলেও তো একটা সাক্ষরতা একটা না হলে তো করতে দিবে না, তো টেস্টেই যাবে না। বয়সটাও খারাপ, পরিবেশও নষ্ট হয়ে গেছে। আমার না খুব দুঃখ লাগে আমাদের দেশের বাবা মারা এই বয়সের বাচ্চাদের নিয়ে যারা সাফার করছেন, পরিবেশটা এত মানে অসুস্থ হয়ে গেছে যে বাচ্চাগুলোকে আমরা সুস্থ রাখতে পারছি না আসলে। মানে এটা একটা প্রকৃষ্ট উদাহরণ আমাদের সমাজের ছবি কিন্তু আমাদের সামনে চলে আসলো এটার মাধ্যমে। তো আমাদের কি সময় শেষ? না, আমার মনে হয় এই ওদের সাজেশনটা হচ্ছে যে কোনো বিএসএমএম হোক ওপিডিতে যাক, হ্যাঁ গেলে ওনারা তারপর যেগুলো বলছেন এই কজ থাকতে পারে সেগুলো এক্সক্লুড করা হোক। তাহলে ও একটা টিমের মধ্যে দিয়ে যখন যাবে অনেকগুলো প্রশ্নের উত্তর বের হবে। তারপরে যদি এমন হয় যে এই প্রবলেমটাই আছে, ওইটার জন্য যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুসারে তখন ট্রিটমেন্ট হবে। বুঝেছি, আমাদের দেশে প্রোটোকল খুব একটা ফলো করা হয় কিনা, অথবা চাপিয়ে দেওয়া হয়।
আচ্ছা ঠিক আছে, আমাদের শেষ করতে হবে। দুজনকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমাদের বেশি ফোন নিতে পারলাম না আজকে। আর আগামী অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে আমরা যখন কোনো একটা বিবাহ বহির্ভূত সম্পর্কটা দেখি দুজনের মধ্যে, বা কেউ একজন হয়তো আরেকটি সম্পর্কে জড়িয়ে গেছে, যেটাকে আমরা আরেকটা শব্দ ব্যবহার করি পরকীয়া, সেখানে হয়তো একটি সঙ্গী সেরকম পরকীয়ায় জড়িয়েছে এবং সে যখন সেটা মানে তার পার্টনার যখন সেটা জানতে পারে, সঙ্গী বা সঙ্গিনী যখন জানতে পারে, তখন যে ধরা পড়ছে সে তার সঙ্গী বা সঙ্গিনীর বিভিন্ন নেতিবাচক দিকগুলোর কথা বলতে থাকে, যে তুমি এরকম হয়েছ বলেই, তুমি এটা করেছো বলে আমি একটা সম্পর্কে জড়িয়েছি। সেটিকে একটা অজুহাত হিসেবে সে তখন দেখাতে শুরু করে। এটা আমরা কেন করি? আমরা কেন যখন আমরা ধরা পড়ে যাচ্ছি তখন আমরা অন্যজনের কি কি ধরনের শর্টকামিং ছিল বা ড্রব্যাক ছিল বা কমতি ছিল সেটাকে হাইলাইট করি অনেক বেশি। সেটা আমরা কেন করি এবং করার কারণটা কি আসলে হতে পারে সেটা নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করব আমরা। সে পর্যন্ত সবাইকে অনেক ধন্যবাদ এবং শুভকামনা জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।